তত তোমাদের কিন্তু পরীক্ষার জড়তা কাটবে। আচ্ছা, তো আমরা তারই কিছু কিছু কোশ্চেন যেগুলো আমাদের সাধারণত কনফিউশন কাজ করে, এবং সেই সেটগুলোর মধ্যে সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। চলো আমরা সেখানে শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, আধুনিক কোষবিদ্যার জনক কে? তোমরা যদি আমার উদ্ভিদ বিজ্ঞান ক্লাসটা করে থাকো, তাহলে সেখানে কিন্তু তোমরা দেখেছো এই আধুনিক কোষবিদ্যার জনক কে, সেটা কিন্তু আমরা বলেছিলাম। সেটা ছিল কার্ল সোয়ানসন। কার্ল সোয়ানসন। এখানে রবার্ট হুকের সাথে প্যাচ লাগতে পারে, এটা তোমাদেরকে আমি আগে ক্লাসে বলেছিলাম বা তোমরা জানো। ঠিক আছে, তো রবার্ট হুক হচ্ছে সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন বলে ওনাকে কোষবিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, এবং রবার্ট হুকের এই হুকের নামের সাথে আবার লিওয়েন হুকের নামের মধ্যে কিন্তু একটা প্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। লিওয়েন হুক কিন্তু ব্যাকটেরিওলজির জনক, কিন্তু এখানে আমরা বলতেছি আধুনিক কোষবিদ্যা কার্ল সোয়ানসন বা কার্ল পি সোয়ানসন। এখানে একটু আমাদের এটাকে পার্থক্য করে পড়তে হবে, যাতে করে প্যাচ না লেগে যায়। প্রশ্ন অনেক সহজ আসে, কিন্তু আমরা প্রশ্ন ধরতে পারি না অ্যাকুরেটলি প্রশ্নটা কোন জায়গায়, এই জন্য আমাদের ভুলটা হয়ে যায় পরে। কোষের ভেদ্যতা নিয়ন্ত্রণ করে কোন লিপিড? দেখো প্রশ্নের মধ্যে কিন্তু লিপিড বলে দিছে, তাহলে আমরা অপশনের মধ্যে লিপিড খোঁজা শুরু করব। তো অপশন খুঁজতে যেয়ে দেখলাম সবগুলোর মধ্যেই কি আছে, লিপিড আছে। তাহলে আমরা এখন কোনটা দেখাবো? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, গ্যালাক্টোলিপিড আর সালফোলিপিড। আচ্ছা, আনসারটা কিন্তু ফসফোলিপিড দেওয়া। যাদের ফসফোলিপিড দিয়েছিল তাদের আনসারটা ঠিক ছিল। কিন্তু কেন ফসফোলিপিড হলো সেখানে কোশ্চেনটা চলে আসবে। আচ্ছা, আমরা একটু ফ্লুইড মোজাইক মডেলের কথা চিন্তা করি তো। ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেলটা বেসিক্যালি কার মডেল? এটা হচ্ছে কোষ ঝিল্লির মডেল। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির একটা আধুনিক মডেল। আচ্ছা, কোষ ঝিল্লি কি করে? কোষের বাইরে থেকে ভেতরে কিছু ঢুকবে কিনা বা ভেতর থেকে বাইরে কিছু যাবে কিনা সেটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা জানি একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, যেখানে থাকে ফসফেটের মাথা আর লিপিডের লেস। এরকম বাই লেয়ার থাকে বা দুইটা লেয়ার থাকে। তাহলে চলো সেটাকে আমি একটু শর্টে এঁকে ফেলি। এরকমই তো থাকে, তাই না? আর এগুলো প্র্যাকটিস কিন্তু আমাদের করতে হবে। আমাদের এই ফ্লুইড মোজাইক মডেলের ছবিটা কিন্তু আঁকানো জানতে হবে, কারণ রিটেনে চলে আসতেও পারে ছোটখাটো করে। আচ্ছা, তারপর আমরা এখানে কি দিতাম? এখানে বিভিন্ন রকমের প্রোটিন দিতাম। এরকম প্রোটিন থাকতো, বা কিছু কিছু প্রোটিন একদম এসপার ওসপার হয়ে যেত, ইন্টিগ্রাল প্রোটিন বলতাম। কিছু কিছু প্রোটিন লিপিড পর্যন্ত ঢুকে থাকতো, এটাকে আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন বলতাম। এখানে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড অনেক কিছুই থাকতো। কিন্তু বিষয়টা সে জায়গায় না, বিষয়টা কোন জায়গায়? এই যে উপরে যে জিনিসটা আমাদের এখানে আছে, যে এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিডটা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট। এই ফসফোলিপিডের বাইলেয়ার, এই যে এটা হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার, এই লিপিডটাই কিন্তু পুরো কোষঝিল্লি তৈরি করতেছে। তার মানে এর দিয়েই কোষের ভেদ্যতা নিয়ন্ত্রণ হচ্ছে অর্ধভেদ্য পদ্ধতি হিসাবে। তোমরা একটু 10টা সেকেন্ড হোল্ড করো ভাইয়া। আচ্ছা, সরি ফর দ্যাট, উদ্ভাস থেকে একটা ফোন ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। ওকে, তো 2 নম্বর প্রশ্নটা আমরা সলভ করলাম। এই ভেদ্যতার কথাটা এই কারণেই আসছে কারণ অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করছে। এটা হচ্ছে পয়েন্ট, হ্যাঁ? অন্যগুলা কিন্তু না। হ্যাঁ, গ্লাইকোলিপিডও কিন্তু কোষঝিল্লিতে আছে, বাট সেটাকে ভেদ্যতাকে কন্ট্রোল করতেছে না। কারণ গ্লাইকোলিপিডটা ধরো এই ফাঁকে ফাঁকে এরকম 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 থাকবে, কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু থাকতেছে এই ফসফোলিপিডের বাইলেয়ার। তবে সুতরাং তার উপরে ডিপেন্ড করতেছে আমার ভেদ্যতা। পরের কোশ্চেন, কোন শৈবালের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়? সার্গাসাম। তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে যখন ক্লাস হয়েছিল তখন আমি বলেছিলাম ভাইয়ারা তোমরা এই শৈবালের গঠনের এই চার্টটা একটু কষ্ট করে ভালো করে পড়বা। ঠিক আছে, তোমাদের হয়তো বা মনে আছে। তো সেখানে কিন্তু ছিল যে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। তোমরা যদি আপডেট আবুল হাসান স্যারের বই পড়ো, তাহলে সেখানে দেখবা আপডেট আবুল হাসান স্যারের বইয়ের আহ 9 নাম্বার পয়েন্টে, পেজ নাম্বার এটা হওয়া উচিত 187।
এর মধ্যে 9 নাম্বার পয়েন্টে কিন্তু এটা দেওয়া আছে সারগাসাম, একে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তারপর ধরো এরকম আরেকটা এক্সাম্পল আছে, দেহকে পর্ব পর্ব মধ্যতে ভাগ করা যায়, কোনটা এটার এক্সাম্পল হবে চারা, অনেকে এটাকে কারাও বলে। তারপরে কোনটা সিনোসাইটিক শৈবাল, এরকমও কিন্তু এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, ভাউচেরিয়া। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে। তার মানে এই চার্টটা অনেক গুরুত্বপূর্ণ। চার্ট বলতে এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, এই 10টা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। বইয়ের 186 187 নম্বর পৃষ্ঠা, বইয়ের 186 187 নম্বর পৃষ্ঠায় যেটা আছে এটা আমাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। পামফান নামে পরিচিত সাইকাস, সাইকাসকে পামফান বলে, কারণ গাছটা দেখতে পাম গাছের মতো, আবার সাথে ফানের অনেক সাদৃশ্যতা আছে। প্যাঁচটা লাগে কোন জায়গায়? প্যাঁচটা লাগে সানফার্নে। সানফান হচ্ছে টেরিস, তাহলে ভাই সানফান টেরিস পামফান সাইকাস আলাদা আলাদা করে মুখস্থ করে ফেলো, এখানে কিন্তু প্যাঁচ লাগাই। প্রশ্ন অনেক সহজ ইউনিভার্সিটিতে, সলভ করলে মনে অনেক সহজ, কিন্তু আমরা ভুল করে রেখে আসি, কারণ প্রশ্নের মার প্যাঁচটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তো তোমাদের সলভের মধ্যে এগুলাকে এভাবে করে দেওয়া হয়েছে যাতে তোমরা সহজে ধরতে পারো। আচ্ছা, অমরা বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ভাই এক্ষেত্রে তো তোমরা জানোই, তোমাদেরকে অমরা বিন্যাসের জন্য অনেক সুন্দর সুন্দর ছন্দ দেওয়া হয়েছে, সূত্র দেওয়া হয়েছে, এর কোনো শেষ নাই। এখানে আমি একটা কথাই বলবো, অমরা বিন্যাস পাশাপাশি পুষ্পপত্র বিন্যাসটা ভালো করে পড়ে ফেলবা, এখান থেকে প্রশ্ন থাকেই। পুষ্পপত্র বিন্যাস এবং অমরা বিন্যাস কোনটা কোন প্রকৃতির, এখান থেকে তোমরা আনসার দেখতেই পাচ্ছ। আনসার এখানে সলভ করার মতো কিছু নাই, কারণ এটা জ্ঞানমূলক প্রশ্ন। কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এইখানে যেগুলো যেগুলো আছে এই সবগুলো একটু দয়া করে তোমরা পড়ে ফেলবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুষ্পপত্র বিন্যাস এবং অমরা বিন্যাস বই থেকে দেখে দেখে পড়ে ফেলবা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এখানে মার্জিনালটা বলছে কি মটরশুটি, এক্ষেত্রে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছন্দ পড়ানো হয়েছে, কেউ ছন্দ না পড়েও পারো, সেগুলো আমি এখানে রিপিট করতে যাচ্ছি না। ওকে, কারণ এখানে তো আমরা নতুন করে কিছু পড়াতে আসি না, সলভ করতে আসছি। ক্র্যাবস চক্রে কত অণু এটিপি উৎপন্ন হয়? আনসারটা 24। তাহলে ভাই কোনটাই কি হয়? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের সময় কত হয়? 6টা হয়। তারপরে আমরা যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি করি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি যখন করি তখন হয় আরো 6টা। তাহলে 36টার মধ্যে আমাদের 12টা হয়ে গেল। বাকি থাকলো ক্র্যাবস চক্র, প্রত্যেকটা ক্র্যাবস চক্রে 12টা করে হয়, তাহলে 2টা ক্র্যাবস চক্রে 12 দুগুণে 24, তার মানে 24 এটিপি তৈরি হয়। তাহলে এই হচ্ছে 36টা, এই হিসাবটা আমাদের জানতে হবে, এবং এটা আমাদের রিটেনও আসতে পারে যে শ্বসনের শক্তির হিসাব দেখাও। ওকে, এটা আমাদের আসতে পারে। হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? পার্থেনোকার্পি বলে ভাইয়া। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি পার্থেনোজেনেসিস যে পার্টটা আছে, সেই পার্থেনোজেনেসিস পার্ট থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে। তোমাদের আরেকটা ইনফরমেশন আমি এখানে অ্যাড করে দিই, যে জিনিসটা তোমরা পড়তে পারলে তোমাদের অনেক উপকার হবে, এবং এখানে আমরা প্যাচ লাগাই ফেলাই অনেক। তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান বই একদম লেটেস্ট এডিশনের পেজ নাম্বার পেজ নাম্বার 349 এবং 349 এবং 350, এই পেজগুলোতে পার্থেনোজেনেসিস নিয়ে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, তারপর অ্যাপোস্পোরি, তারপরে অ্যাগামোস্পার্ম, তারপরে আছে সিউডোগ্যামি। ঠিক আছে, অ্যাগামোস্পার্মি, এগুলোর সংজ্ঞাগুলো তোমাদেরকে আলাদা আলাদাভাবে পড়তে হবে। আমি সংক্ষেপে পার্থেনোজেনেসিস জিনিসটা বুঝিয়ে দিই। পার্থেনোজেনেসিস এমন একটা প্রসেস যেখানে তোমার কাছে একটা ডিম্বাণু আছে, সেই ডিম্বাণুটা অটোমেটিক কোনো শুক্রাণু ছাড়াই, কোনো জাইগোট তৈরি করা ছাড়াই হ্যাপ্লয়েড ভ্রূণে কনভার্ট হবে। অর্থাৎ কোনো শুক্রাণু লাগতেছে না, কোনো নিষেক লাগতেছে না, কোনো জাইগোট লাগতেছে না, ডাইরেক্ট ভ্রূণে কনভার্ট হয়ে গেছে, এটাকে আমরা পার্থেনোজেনেসিস বলি। এবং এভাবে করে চাইলে বীজহীন ফল উৎপাদন করা যায়, এটাকে পার্থেনোকার্পি বলা হয়। সংজ্ঞাটা আমাদের জানতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করে কোন প্লাজমিড? এফ এফ ড্যাশ প্লাজমিড, কারণ এফ এফ ড্যাশ প্লাজমিড যৌন জননে সহায়তা করে। তাহলে পাশাপাশি আমাদের কিন্তু আরো কি আছে, আরো কিন্তু প্লাজমিড আছে। ঠিক আছে, তাহলে সেই প্লাজমিড গুলো কিন্তু আমাদের পাশাপাশি কি করে ফেলতে হবে? পড়ে ফেলতে হবে। হ্যাঁ, কারণ প্লাজমিড এই পার্টটা থেকে একদম ছোট একটা পার্ট, কিন্তু প্লাজমিডের বৈশিষ্ট্য এবং প্লাজমিডের যে প্রকারভেদটা এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আর কি কি প্লাজমিড আছে? আমাদের প্রথম প্লাজমিড তো আমরা জানলামই, এফ এফ ড্যাশ প্লাজমিড, যেটাকে ফার্টিলিটি প্লাজমিড বলি আমরা। আমাদের আর প্লাজমিড আছে রিকম্বিনেন্ট তৈরি করার জন্য, এবং আমাদের আছে হচ্ছে কোল প্লাজমিড, কোল প্লাজমিড। এই প্রত্যেকটার কাজ আমরা একটু ভালো করে পড়ে ফেলবো। ঠিক আছে, এন্ড দেন
কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গোলজি বস্তুকে বলা হয়। আচ্ছা, গোলজি বস্তুর নাম কি শুধু ট্রাফিক পুলিশ? তা না, গোলজি বস্তুর আরো নাম আছে। গোলজি বস্তুকে প্যাকিং হাউস বলা হয়, একে শর্করা তৈরির কারখানা বলা হয়, অনেকগুলা নাম। তাহলে আমাদের কি করতে হবে? বিভিন্ন নাম পড়তে হবে, বিভিন্ন নাম। বিভিন্ন নাম থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় গোলজি বস্তুকে গোলজি বস্তু নামে না ডেকে অন্য নামে চলে আসতে পারে, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি নামে চলে আসতে পারে। তাহলে ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়, কারণ সে খাবার খাচ্ছে, খাবার তৈরি করছে। এন্ডোপ্লাজমিক জালিকাকে কি বলা হয়? কোষের প্রবাহ পথ বলা হয়, কোষের প্রবাহ পথ। কারণ এটার ভিতর দিয়ে কোষের বিভিন্ন জিনিস কোথায় কোনটা যাবে সেটা যেতে পারে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। তাহলে এই একাধিক নামগুলাকে আমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে প্রান্তীয়করণ ঘটে? টার্মিনালাইজেশন। ডিপ্লোটিন ধাপে, ডিপ্লোটিন ধাপে টার্মিনালাইজেশন ঘটে। তোমাদেরকে লিখে দেওয়া হয়েছিল কোন ধাপে স্পেশাল কি কি ঘটনা ঘটছে। ঠিক আছে, আমরা দেখেছি লেপটোডিন ধাপে কি হয়। লেপটোডিন ধাপে হচ্ছে বুকেটের মতো ফুল তৈরি হয়, দেখতে ফুলের মতো মনে হয়, এবং বহু ক্রোমোমিয়ার দেখা যায়। বহু ক্রোমোমিয়ার, দেখো সহজে শিখার টেকনিক আছে, শর্টকাটে লিখে ফেলা। তারপর দেখো জাইগোটিন। জাইগোটিনে কি বাধে? জাইগোট জোর বাঁধে, জোর বাঁধে। জাইগোট কি কখনো শুক্রাণু ডিম্বাণু ছাড়া হবে? শুক্রাণু ডিম্বাণু জোড়া বাঁধলেই তো জাইগোট হয়। তেমনি জাইগোটিন ধাপে কি হবে? হোমোলোগাস ক্রোমোসোম গুলা জোর বাঁধে, বাইভ্যালেন্ট তৈরি করবে। বাইভ্যালেন্ট, এই জোটটাকে বাইভ্যালেন্ট বলবে, এবং এই প্রক্রিয়াটাকে বলবে সিনাপসিস। তাহলে এই জিনিসগুলা কোথায় হবে? এই জিনিসগুলা জাইগোটিন ধাপে হবে। ডিপ্লোটিন ধাপে কি হবে? প্রান্তীয়করণ হবে, প্রান্তীয়করণ, যেটাকে টার্মিনালাইজেশন বলা হয়। এবং এই ধাপে লুপ তৈরি হবে, লুপগুলো হবে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি। প্যাকেটিং ধাপে কি হবে ভাইয়া? প্যাকেটিং ধাপে টেট্রাট তৈরি হবে। প্যাকেটিং ধাপে কায়াজমা হবে। কায়াজমার আকৃতি কেমন? এক্স আকৃতি। এবং এই ধাপে কি হবে? ক্রসিং ওভার হবে। খুবই গুরুত্বপূর্ণ। তো সবশেষে কি থাকলো? সবশেষে ধর আমরা অ্যাড করে দিলাম ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস ধাপে কি হবে ভাইয়া? ডায়াকাইনেসিস ধাপে প্রান্তীয়করণ চলবে, প্রান্তীয়করণ চলমান, চলমান থাকবে। তারপরে কি হবে? প্রান্তীয়করণ চলমান থাকার পরে আমাদের এই ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হবে, বা বিলুপ্তি ঘটেও যাবে কোনো কোনো বইয়ে লেখা। তো আমরা ধরে নিই বিলুপ্তি শুরু হচ্ছে এখান থেকে। তবে প্রত্যেকটা এখানে লিখে দিলাম, তোমাদের এই জিনিসটা অনেক কাজে দিবে। তোমরা পরবর্তীতে এখান থেকে শর্ট করে শিখতে পারবে। শর্ট এই জিনিসগুলো থেকে এমসিকিউ আসবে, এমসিকিউ আসলে এইটুক থেকেই আসবে। আর সিকিউতে আসলে এই পয়েন্টগুলো লিখে ছবি এঁকে দিলেই কিন্তু আমরা নাম্বার পেয়ে যাবো পুরোপুরি। ওকে, লিভারওয়ার্ট নিচের কোন শ্রেণীভুক্ত? প্রশ্নটা আমরা বুঝতেছি এটা ব্রায়োফাইটা থেকে আসছে বা মশ থেকে আসছে। আচ্ছা, মশের হেপাটিকি নামে একটা সদস্য আছে, এদের লিভার ওয়ার্ট বলা হয়। এটাকে আমরা একটু অন্যভাবে শিখি। লিভার ওয়ার্ট, লিভার মানে হচ্ছে যকৃৎ, লিভার মানে হচ্ছে যকৃৎ, আর যকৃৎকেই কিন্তু হেপাটিক ডাকা হয়। তাহলে এইভাবে তো আমরা মনে রাখতে পারি। হেপাটিকি অ্যান্থেরোসিটি মাসাই। হেপাটিকি মানেই লিভারের মতো দেখতে, তাই হেপাটিকি। লিভার মানেই হেপাটিক, হেপাটিক মানেই লিভার বা যকৃৎ বা কলিজা। ওকে, কোন ধাতু প্লাস্টোসাইনিনের ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হিসাবে কাজ করে? ঠিক আছে, প্লাস্টোসাইনিন। তাহলে প্রশ্নটা কোন জায়গা থেকে আসতেছে তোমরা কি ধরতে পারছো? এই প্রশ্নটা অ্যাড করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমাদের এখানে পরীক্ষায় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে, কারণ তোমরা অনেকেই এই জিনিসটাকে ইগনোর করে চলে যাও। ঠিক আছে, একটা চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বলা হয়, ইটিসি। এই চেনের সিকোয়েন্সটা কি একটু বলি আমি। এই চেনের সিকোয়েন্সে প্রথমে আছে ফিওফাইটিন, ফিওফাইটিন। খালি সলভ করে দিলে তো হয় না, তোমাদেরকে চাচ্ছি যে এই জিনিসটা তোমরা সিকোয়েন্সলি একটু কোন জায়গা থেকে কোন প্রশ্নটা আসে সেটা শিখে নিতে পারো। এমনও তো হতে পারে এই আলোচনা থেকে কোনো প্রশ্ন চলে আসছে, হয়তোবা আলোচনা থেকেই প্রশ্ন বেশি চলে আসতে পারে আমাদের ভার্সিটিতে, কারণ একটা আলোচনা করতে গেলে তো অনেকগুলো জিনিস চলে আসে। যেমন আগের স্লাইডে দেখো, আগের স্লাইডে তো ডায়াকাইনেসিস নামটা ছিল না, তারপর তো আমি ডায়াকাইনেসিসটা তোমাদেরকে আলোচনা করেছি এই কারণেই। এমনও তো হতে পারে ডায়াকাইনেসিস থেকে প্রশ্ন চলে আসছে। ওকে, তো প্লাস্টোকুইনের পরে আমরা পাচ্ছি কি সাইটোক্রোম। সাইটোক্রোম, সাইটো মানে কোষ, ক্রোম মানে রঞ্জক। আচ্ছা,
এরপরে আছে কে প্লাস্টোসায়ানিন, এটাই প্রশ্ন আসছে, প্লাস্টোসায়ানিন। তারপরে আছে ফেরিডক্সিন বা ফেরিডক্সিন, ফেরিডক্সিন। আর সবশেষে আছে এনএডিপি রিডাক্টেস, এনএডিপি রিডাক্টেস। অমিত ভাইয়া কথা তো স্পষ্ট আছে তাই না, স্লাইড এবং কথা? হ্যাঁ ভাইয়া, অলৌকিক। ওকে, তো ফিওফাইটিনের, ফিওফাইটিন তো এটা ক্লোরোফিল অণু, ক্লোরোফিলের ভিতরেই থাকে, ঠিক আছে। প্লাস্টোকুইনন থেকে আমাদের জানতে হবে এটা একটা চলনশীল লিপিড। আমি কথাগুলো মুখে মুখে বলে দিই, তোমাদের বইয়ের 297 পৃষ্ঠা এগুলো পাবা, তোমাদের বই 297 পৃষ্ঠা আবুল হাসান স্যারের বইয়ে পাবা, ঠিক আছে। এগুলো এই জন্য আমি মেন কথাগুলো আমি বলে দিচ্ছি, তোমাদের যে জিনিসগুলো পড়লেই চলবে। আচ্ছা, তারপরে ধরো আমাদের আসছে হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোমটা হচ্ছে কি, এটা একটা হিম গ্রুপ, এর আয়রন দিয়ে ইলেকট্রন আদান প্রদান হয়, আয়রন দিয়ে কি হয়, ইলেকট্রন আদান প্রদান হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস্টোসাইনিন। প্লাস্টোসাইনিনটা হচ্ছে চলনশীল প্রোটিন, তাহলে এটা একটা প্রোটিন এবং এর ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে কপার, এটাই দেখো পরীক্ষায় আসছে। আচ্ছা, এরপর আছে ফিরিডক্সিন। ফিরিডক্সিন কি, এটা একটা প্রোটিন এবং এখানে গ্রুপটা হচ্ছে আয়রন, যে ইলেকট্রন আদান প্রদান বা গ্রহণটা করে। আর সবশেষে আছে ফ্রিডক্সিন, এটা একটা হচ্ছে এটাও একটা কোএনজাইম টাইপের বা প্রোটিন টাইপের এবং এর ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন, এর ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফ্ল্যাভিন গ্রুপ। তাহলে এখানে ইলেকট্রন গ্রহীতা এবং তার টাইপটা কি, এটা একটু আমরা ভালো করে শিখবো। তাহলে এখানে প্রশ্নেই কপারটা আসছিল। তার মানে মেন কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি 297 পৃষ্ঠায় যে ইটিসিটা আছে, ইটিসিটা ভালো করে শিখতে হবে, এখান থেকে এমসিকিউ আসার সুযোগ আছে। রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? জেনেটিক প্রোব পদ্ধতি, ঠিক আছে, জেনেটিক প্রোব পদ্ধতি। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, তুমি ধরো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলা, রিকম্বিনেন্ট ডিএনএ কেমনে তৈরি করে, এটাও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছিল, সেটা আমরা আজকে সলভ করব, টেনশনে কিছু নাই। তো রিকম্বিনেন্ট ডিএনএটা যে আসলে ঢুকছে, আসলে যে তোমার ডিএনএটা পরবর্তী হোস্টের ভিতরে যে ঢুকছে, সেটা তুমি কেমনে প্রুফ করবা, কেমনে বুঝবা, ঠিক আছে। তো সেটা বোঝার জন্য আমরা জেনেটিক প্রোব পদ্ধতিটা ব্যবহার করি। এছাড়াও রেস্ট্রিকশন ডাইজেশন পদ্ধতি আছে, পিসিআর পদ্ধতি আছে, পলিমারেজ চেন রিয়াকশন বলা হয়, এরকম পদ্ধতি আছে, বাট আমরা জেনেটিক প্রোবটা ব্যবহার করতেছি, ঠিক আছে। আচ্ছা, পিসিআর মেথডটা কি, এটার নাম হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন, পলিমারেজ চেইন রিয়াকশন। এই পিসিআর, আরটিপিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেন রিয়াকশন দিয়ে কিন্তু করোনা ভাইরাসের শনাক্ত করার টেস্টটা কিন্তু করা হচ্ছে। তাহলে এই সংক্রান্ত তুমি যদি জানতে চাও, তাহলে তোমাদের কোথায় যাওয়া লাগবে, তোমাদের বইয়ের পেজ নাম্বার 371 এবং 372 যাওয়া লাগবে, আবুল হাসান স্যারের বইয়ে। প্রত্যেকটা আবুল হাসান স্যারের বইয়ের রেফারেন্স ইউজ করা হচ্ছে, তাহলে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, কোন মরুজ উদ্ভিদের উদাহরণ শতমূলী? এখান থেকে তো বলার কিছু নেই, তোমাদের ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম। অল অভিযোজন, অভিযোজনের মধ্যে যা যা আছে সব, এবং অল প্ল্যান্টস, যত রকমের গাছ আছে, কোনটা কোন জায়গার গাছ, কোনটা কোনটা আছে আমি একটু বলে দিই। জলজ, মরুজ এবং ম্যানগ্রোভ। এই কটা ভাইয়া একটু কাইন্ডলি পড়ে ফেলবা, কোনটা কোন জায়গার উদ্ভিদ, এবং সাইন্টিফিক নেম সহ শিখবা, ঠিক আছে। সাইন্টিফিক নেম সহ শিখবা। সায়েন্টিফিক বানানটা ভুল করে ফেলাইছি। সাইন্টিফিক নেম সহ কেন শিখতে বলতেছি, কারণ এটা পরীক্ষায় কিন্তু সাইন্টিফিক নেম সহ আসে। তোমাদের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসের মধ্যে কিন্তু আমরা এটা বলেছি, যারা যারা ক্লাস করো নাই তারা পরবর্তীতে তো ভিডিও দেখে নিতেই পারবা সম্ভবত। ভিডিও তো ওদের থাকতেছে অমিত ভাই, তাই না, ওদের অ্যাকাউন্টে আমাদের গত কয়েকটা ক্লাসের। আচ্ছা, তো সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে না কোন অঙ্গাণু? দেখো, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণে লাগবে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া সালোক সংশ্লেষণে লাগবে, পারঅক্সিজম সালোক সংশ্লেষণে লাগবে, গ্লাইঅক্সিজম লাগতেছে না। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে ভাই কেমনে হইলো? এটা আসলে সালোক শ্বসন, দেখছো, আমি উচ্চারণ করছি সালোক সংশ্লেষণ, তুমি অনেকেও কিন্তু এটাকে সালোক সংশ্লেষণই পড়ছো, আসলে ওয়ার্ডটা দেখো, সালোক শ্বসন ভাইয়া, সালোক শ্বসন, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। অনেকে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে কোন অঙ্গাণু, করে না কোন অঙ্গাণু, এটাই পড়লো, পরে সে দেখতেছে ক্লোরোপ্লাস্টটাই তো সালোক সংশ্লেষণ করে, তাহলে সে কি করে, ক্লোরোপ্লাস্ট দাগায় দিয়ে চলে আসে। কিন্তু প্রশ্নটা তো আসলে শ্বসন, সালোক শ্বসন, ওখানে ক্লোরোপ্লাস্ট লাগবে, মাইটোকন্ড্রিয়া লাগবে, পারঅক্সিজম লাগবে, গ্লাইঅক্সিজম লাগবে না। সালোক শ্বসনে কি হয়,
যখন তাপমাত্রা অনেক বেড়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের ক্রাইসিস দেখা দেয়, তখন উদ্ভিদ কি করে, নিজের পাতার মধ্যে নিজেই কার্বন ডাইঅক্সাইড তৈরি করে শ্বসন প্রক্রিয়ায়। সেই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে পরে খাদ্য তৈরি করে, বিশাল যজ্ঞ চালায় ফেলে তারা। ঠিক আছে, এভাবে তারা শালক শোষণ করে নিজের কার্বন ডাইঅক্সাইড নিজে বানায়, কারণ পরিবেশ থেকে কি নিতে পারতেছে না, কার্বন ডাইঅক্সাইড নিতে পারতেছে না। তাহলে এখানে গ্লাই অক্সিজেনটা ব্যবহার হয় না। তো এই শালক শ্বসনের আরেক নাম হচ্ছে আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন। তাহলে এটা বইয়ের কোথায় পাবো আমরা? বইয়ের পেজ নাম্বার 305-এ চলে যাবো, আবুল হাসান স্যারের বই, তাহলে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ব্যাকটেরিয়ার ফ্লাজেলার অংশ নয় কোনটি? ভেরি গুড কোশ্চেন। ফ্লাজেলার তিনটা অংশ। ফ্লাজেলা কি? এই যে ব্যাকটেরিয়ার, আচ্ছা এই ব্যাকটেরিয়া না আঁকায় আরেকটা ব্যাকটেরিয়া আঁকায়, দাঁড়াও, আমরা কলেরা আঁকাই। কলেরাটা হচ্ছে কমা প্রকৃতির, ভিব্রিও বলা হয়, এবং এর একটা ফ্লাজেলা থাকে, কলেরা, ভিব্রিও, কলেরি। আচ্ছা, কমা আকৃতির ব্যাকটেরিয়া কিন্তু সে, কমা আকৃতিটা আমরা জেনে নিলাম, এটাও পরীক্ষা চলে আসতে পারে। আচ্ছা, এই যে তার ফ্লাজেলা, এই ফ্লাজেলাতে কি থাকে? একটা হুক থাকে, একটা হুক, যে হুক দিয়ে সে যুক্ত থাকে ব্যাকটেরিয়ার সাথে। আর তারপরে কি থাকে? একটা বেজাল বডি থাকে, মানে একটা দেহ থাকে, একটা হুক, একটা দেহ, আর এখানে থাকে অনেক সুতা, অনেক সূত্র, এটাকে ফিলামেন্ট বলে। তিনটা অংশ, হুক, বডি, ফিলামেন্ট বা সূত্রক। আর এটা দিয়ে কি করে? নড়াচড়া করে ব্যাকটেরিয়া চলাচল করে। ক্যাপসিউল থাকে না, ক্যাপসিউল থাকে না। কারণ ক্যাপসুল কেন থাকে না? ক্যাপসুলটা হচ্ছে, এটাকে স্লাইম স্তর বলা হয়। স্লাইম স্তর ব্যাকটেরিয়ার বাইরে অতিরিক্ত একটা স্তর। ওকে। স্পোরেঞ্জিয়াম উৎপন্নকারী টিস্যু কোনটি? প্লাসেন্টা। অনেকে এটাকে স্পোরোফিল দাগায় ফেলাও, কিন্তু প্রশ্নটা যদি এরকম হইতো, সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলে, তখন হয়তো স্পোরোফিল, এটা বইয়ে দেওয়া আছে। আমাকে বলছে স্পোরঞ্জিয়াম কোথায় তৈরি হয়? প্লাসেন্টায় তৈরি হয়। এই জিনিসটা কি? চলো চলো আমি একটু দেখাই। আমি একটা পাতা আঁকাবো, টেরিসের পাতা। এই টেরিসের পাতার সামনে থেকে ফল্ক ইন্ডুসিয়াম তৈরি হয়েছে, এটাকে আমরা ফলস ইন্ডুসিয়াম বলি। এই যে ফল্ক ইন্ডুসিয়াম, এই ফল্ক ইন্ডুসিয়াম তৈরি হইলো, এবং ঠিক এই জায়গায় আলটিমেটলি স্পোরেঞ্জিয়াম তৈরি হইলো। এই স্পোরেঞ্জিয়ামের ভিতরে কি থাকবে? স্পোর থাকবে। তাহলে এই যে এই জায়গাটার নাম হচ্ছে প্লাসেন্টা বা অমরা। প্লাসেন্টা বা অমরা, প্লাসেন্টা, এবং এই জায়গা থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়েছে। স্পোরাঞ্জিয়াম, যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি থাকবে? স্পোর থাকবে। স্পোরাঞ্জিয়ামের ভিতরে থাকবে হচ্ছে স্পোর। তাহলে এই জিনিসটা আমরা পড়বো, পাশাপাশি এটার সাথে আরো যে ইনফরমেশনগুলো আছে সেটাও আমরা পড়ে নিতে পারি, তাহলে আমাদের হেল্প হবে। এবং এই সংক্রান্ত আমরা যদি আরো বেশি জানতে চাই, তাহলে আমরা কোথায় চলে যাব? বইয়ের পেজ নাম্বার 223-এ চলে যাব। আচ্ছা, আবুল হাসান স্যারের বই। রেপ্লিকেশন কমপ্লেক্সের উদাহরণ নয় কোনটি? মানে কোনটা কোনটা রেপ্লিকেশনে হেল্প করে না? অ্যাপি আইসোমারেজ এনজাইম, হেলিকেজ এনজাইম, এগুলো থাকে, প্রাইমেজ এনজাইমও থাকে। আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে ডিএনএ বানানোর সময় লাগে না। আরএনএ পলিমারেজ কখন লাগে? আরএনএ তৈরির সময় বা এমআরএনএ তৈরির সময়। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। কোষ চক্রের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়? এস দশায়। ভাই এটা তো একদম তোমরা মনে হয় পড়তে পড়তে তোমাদের মনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আরো ডিটেলস এর জন্য আমরা পেজ নাম্বার 77-এ চলে যেতে পারি, যেখানে প্রত্যেকটা স্টেজের কথা বলছে। আমাদের এখানে মেইনলি কিন্তু কোন স্টেজে কতটুকু টাইম ব্যয় হয় এটা আমাদের জানতে হবে। আচ্ছা, তার আগে বলি, G1S আর G2, এই টাইমটুকুকে বলা হয় ইন্টারফেস বা প্রস্তুতিমূলক দশা। আর এমটা তো এম দশা বা মাইটোটিক দশা বা বিভাজন দশা। আচ্ছা, এম দশায় সময় অনেক কম ব্যয় হয়, মাত্র 5 থেকে 10% টাইম ব্যয় হয়। আর ইন্টারফেজে 90 থেকে 95% টাইমই ব্যয় হয়ে যায়। আচ্ছা, G1 ফেজে কতটুকু টাইম লাগে আমাদের? G1 ফেজে 30 থেকে 40% টাইম লাগে। এস ফেজে কতটুকু লাগে? 30 থেকে 50% টাইম লাগে। আর G2 ফেজে অনেক কম, 10 থেকে 20% টাইমিংটা আমরা জানবো। G1 ফেজে কি হয়? কোষের মধ্যে সিডিকে তৈরি হয়, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামের এনজাইমটা তৈরি হয়, যে সাইক্লিন মানে সাইকেল, কোষের চক্রটাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। এস ফেজে কি হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আর G2 ফেজে কি হয়? প্রোমোটর ফ্যাক্টর আসে, প্রোমোটর ফ্যাক্টর আসে। এই প্রোমোটর ফ্যাক্টর এসে প্রমোট করে, বলে যে নাও কোষ তুমি এখন বিভাজিত হতে পারবা।
তারপর কোষ বিভাজন শুরু করে। এই তিনটার মধ্যে কোনো একটা যদি অভাব পড়ে তাহলে কিন্তু কোষটা বিভাজিত হবে না। এমনকি G2 ফেজে এসে যদি প্রমোটর ফ্যাক্টর বা এটাকে আমরা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরও বলি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর MPF, এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি G2 কে ম্যাচিউরড বলে দাবি না করে তাহলে কোষটা জীবনেও বিভাজিত হবে না, এখানে আটকায় থাকবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমাদের জানতে হবে। আচ্ছা, আরেকটা মানে প্যাচ লাগানোর মতো একটা কোশ্চেন আমরা পেয়ে গেছি। আমি মনে হয় গত পরশু দিনের ক্লাসেও যারা করেছো তাদেরকে বলেছিলাম যে এই নাইট্রিফিকেশন, নাইট্রোজেন সংবন্ধন প্যাচ লাগেই তোমাদের। ঠিক আছে, বলে দিছিলাম, আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে তো লেখা আছেই, অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম এগুলা নাইট্রোজেন সংবন্ধন করে ভাইয়া, নাইট্রোজেন সংবন্ধন করে, নাইট্রোজেন ফিক্সিং, নাইট্রোজেন ফিক্সেশন করে। আর আর কি কি আছে, নাইট্রোসোমোনাস, নাইট্রোসোমোনাস আছে, নাইট্রোকক্কাস, নাইট্রোকক্কাস আছে, আছে হচ্ছে নাইট্রোব্যাক্টার, নাইট্রোব্যাক্টার, নাইট্রোব্যাক্টার। এরা নাইট্রোজেন নাইট্রিফিকেশন করে। এটা কি করে? নাইট্রিফিকেশন করে, এই জন্য এগুলাকে বলা হয় নাইট্রিফিকেশনের জন্য নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে দেখো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নামের মধ্যে আমি নাইট্রোজেন পাচ্ছি, কিন্তু নাইট্রোজেন সংবন্ধনে কিন্তু অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম কোনো নাইট্রোজেন নাই। নাইট্রোজেন সংবন্ধনে কি হয়, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে মাটিতে মিশিয়ে পুষ্টি উপাদান, মাটির পুষ্টি উপাদান, মাটির পুষ্টি হিসাবে গাছ গ্রহণ করে, মাটির সাথে মিশে যায় পুষ্টি হিসাবে। আর নাইট্রিফিকেশনে কি হয়, নাইট্রোজেনকে নাইট্রাইটে পরিণত করা হয়। ঠিক আছে, নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করা হয়, নাইট্রেট। দুটো কিন্তু দুই জিনিস, এটা লবণ হিসাবে যায়, এটা গাছের কাছে লবণ হিসাবে যায়, আর এটা গাছের কাছে মাটির পুষ্টি হিসাবে যায়, দুটো দুই জিনিস। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গাছ ডাইরেক্টলি গ্রহণ করতে পারতেছে না, তাহলে সেটা মাটিতে গেল, মাটিতে পুরোপুরি মিশে পুষ্টি আকারে গাছের কাছে গেল, নট লবণ, তখন সেটা নাইট্রোজেন সংবন্ধন। আর মাটিতে এসে সেটা ভেঙে বিক্রিয়া করে নাইট্রেট লবণে পরিণত হয়ে লবণ, খনিজ লবণ আকারে গাছের কাছে গেল, তখন সেটা হবে নাইট্রিফিকেশন। দুইটা দুই জিনিস, ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে ভাইয়া। কোনটিতে যৌনক্রম ঘটে না? আচ্ছা, আগেরটা কোথায় আছে, পেজ নাম্বারটা বলে দিই, দাঁড়াও, পেজ নাম্বার 164, আবুল হাসান স্যারের বই। কোনটিতে যৌনক্রম ঘটে না? আচ্ছা, যৌনক্রম ঘটে না, যৌনক্রম মানে কি? অল্টারনেশন, অর্থাৎ গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক দশা বারবার ঘুরে ফিরে আসা। তাহলে গ্যামেটোফাইট, উভমুখী দিয়ে দিলাম আর কি, কি করব, অন্য কিছু দিয়ে বুঝাই, তার থেকে এটা দিয়ে সহজ। গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট ঘুরে 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 আসবে। রিক্সিয়ার যৌনক্রম আমরা দেখছি, এর গ্যামেটোফাইট স্পোরোফাইট দুইটাই থাকে। ফার্নেরও দেখছি। টেরিসের যৌনক্রম তো খুবই কমন একটা কোশ্চেন। প্লাজমোডিয়ামেরও কিন্তু আছে। আমাদের ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম বলতে ম্যালেরিয়াকে ইন্ডিকেট করছে আর কি, ম্যালেরিয়ারও কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ঘটনাটা ঘটে, কারণ তাদের স্পোরোজোয়েট হয়, স্পোরোজোয়েটটা উকিনেট হয়। ব্যাকটেরিয়া ফাস কারা? ফাস ভাইরাসরা। ভাইরাসের কোনো যৌনক্রম হয় না ভাই, তাদের তো জীবনই নেই। আনসারটা হবে ব্যাকটেরিয়া ফাস। আমি সবগুলোর মধ্যে টিক দিচ্ছি, দেখে আবার ভাই বোনাদের সবগুলোই কারেক্ট। এনার্জি কয়েন কি? এটিপি, এটা তো মুখস্থ জিনিস, এখানে বলার কিছু নেই, বাট হ্যাঁ, এর প্রত্যেকটা মিনিং জেনে নিও। হ্যাঁ, adenosine trifosphate, adenosine diphosphate, reduce nicotinamide adenine dinucleotide phosphate, nicotinamide adenine dinucleotide phosphate জেনে নিও। পাশাপাশি FADH2 কোএনজাইম AGTP, ঠিক আছে, এগুলো একটু জেনে নিও, প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন জেনে নিও। আচ্ছা, উদ্ভিদ বিজ্ঞান শেষ, উদ্ভিদ বিজ্ঞান শেষ, চলে যাবো প্রাণী বিজ্ঞান। আচ্ছা, উদ্ভিদ বিজ্ঞান যেহেতু শেষ করছি, তাহলে আমরা একেবারে পুরোপুরি শেষ করি না, চলো এটাকে আমরা মানে আমরা একটু ইয়েগুলো দেখে নিই, এখান থেকে রিটেন কোশ্চেন কি কি লাগে বা কি কি আসছে একটু দেখে নিই। অ্যাগারিকাসের বাহ্যিক গঠনের চিত্র অঙ্কন করো, মানে আমরা প্রাণী বিজ্ঞানে যাব, আমরা পুরোপুরি আর কি উদ্ভিদ বিজ্ঞানটাকে একটা শেষ দিয়ে পড়ে যেতে যাচ্ছি আর কি, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে অ্যাগারিকাসের দৈহিক গঠন, তাহলে এখানে আর কি আঁকাবো? এখানে তো তোমাদের কি করতে হবে, প্রথমে একটা আঁকাই দিই, সময় তো আছে আমাদের অনেক। মাটি আঁকাইলাম, মাটি, মাটির পরে এর হচ্ছে মাটির নিচের দিকে বেসিক্যালি যেটা থাকে এটাকে আমরা দৈহিক মানে
দৈহিক অংশ বলি, এর উপর দিকেরটাকে আমরা জনন অংশ বলি, ফুড বডি। উপরের দিকে এই যে জনন অংশ দিয়ে দিলাম স্ট্রাইপ, বা এটাকে ফুড বডিও বলি। আর নিচের দিকে এদের তথাকথিত মূল, বাট আসলে মাইসিলিয়াম বলি আর কি, মাটির নিচে যাবে, এরকম যাবে মাটির নিচে, যেটাকে আমরা মূল বলে ভুল করি আর কি। মাইসিলিয়াম দিয়ে দিলাম, মাইসেলিয়াম, এবং হস্টুরিয়া নামক শোষণ অঙ্গ এরা। আচ্ছা, উপর দিকে এটাকে আমরা কি দিলাম, স্টাইপ, তাই না? তাহলে লিখে দিই স্টাইপ। একটা চিত্র আঁকালে ফুল মার্ক পেয়ে যাওয়া যায়, কত সুন্দর তাই না? স্টাইপ। স্টাইপের উপরে আমাদের কি করতে হবে, পাইলিয়াস নামের ছাতি আঁকাইতে হবে। তাহলে এটাকে কেমনে আঁকাবো, এই দিয়ে দিলাম, মিস্টেক, কেমন জানি একটা হয়ে গেছে, দাঁড়াও, এই যে হয়ে গেল, ওয়াও, দ্যাটস গ্রেট, নিজেটা দেখে নিজেরই ভালো লাগতেছে। আচ্ছা, তা এখানে ছাতিটা এইভাবে আসলে 3 ডাইমেনশনাল তো বোঝানো যায় না, এইভাবে দিয়ে দিলাম আর কি। উপরে এই পার্টটা হচ্ছে পাইলিয়াস। হোয়াট ইজ পাইলিয়াস? অ্যাগারিকাসের ফ্রুট বডি বা দৈহিক অংশের উপরে যে ছাতাটা সেটা হচ্ছে পাইলিয়াস। আর পাইলিয়াসের নিচে থাকবে হচ্ছে গিল। গিল, ঠিক আছে? গিলটারে কি কালার দেওয়া যায়, দেই, এটা দেই, এই গিল, এই জায়গাটার নাম হচ্ছে গিল, এটা নিচের অংশ আর কি, হ্যাঁ, এটার নাম হচ্ছে গিল। পার্পেল কালার, তাই না? এখানে স্পোর গুলো পার্পেল কালার, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা বিষাক্ত মাশরুম আঁকাতে যাচ্ছে আমি। আচ্ছা, এই গিলের মধ্যে কি হবে, স্পোর তৈরি হবে। আর এই জায়গাটাকে বলবো অ্যানুলাস, যেখানে যে স্টাইপটা যুক্ত হয়েছে এই জায়গাটাকে বলবো অ্যানুলাস, এই জায়গাটাকে আর কি অ্যানুলাস। তাহলে এটা হচ্ছে অ্যাগারিকাসের বাহ্যিক গঠন। তারপরে তুমি ভিতরে যদি অভ্যন্তরীণ গঠন চাই, সেক্ষেত্রে তুমি এই গিলসের মধ্যে, গিলসের ভিতরে যে থাকে ব্যাসিডিও স্পোর, এই ব্যাসিডিও স্পোর বা বেসিডিয়াম আঁকাইতে পারো, যেখানে স্পোর থাকে আর কি এদের, এরকম দিবা, দিয়ে এরকম বেসিডিও স্পোর আঁকাই দিবা কয়েকটা, তাহলে হয়ে যাবে। এইগুলো হচ্ছে বেসিডিও স্পোর, আর এটা হচ্ছে বেসিডিয়াম, ঠিক আছে? বেসিডিয়াম, বেসিডিয়াম, আর হচ্ছে বেসিডিও স্পোর। এই যে স্পোর গুলাকে বেসিডিও স্পোর বলে, যেখান থেকে স্পোর তৈরি হয়, বেসিডিও স্পোর। গেল। রাইবোজ ও ডিঅক্সিরাইবোজের মধ্যে 4টি পার্থক্য লিখো। আচ্ছা, আগে তো রাইবোজটা আঁকাইতে হবে। তাহলে অক্সিজেন, কার্বন, 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 কার্বন আঁকাইলাম, কার্বন, CH2OH। পাশাপাশি আরেকটা আঁকাই ফেলাই, রাইবোজ আঁকাচ্ছে আর কি বেসিক্যালি, 5 কার্বন বিশিষ্ট শর্করা রাইবোজ, CH2OH। আচ্ছা, প্রত্যেকটা হাতের মধ্যে ওএইচ কে ডিফাইন করে দিই চলো আমরা। ওএইচ, এখানে আর জিগজ্যাগ করার দরকার নাই। OH, H, 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 C5, H10, O5, which is ribose. আচ্ছা, এখানে সেটাই আঁকাচ্ছি আমরা, OH, 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 H, 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 এখানেও C5, H10, O5। ওকে, ফাইন। এখন আমরা বলতেছে এটাকে ধরো পুরোপুরি রাইবোজ আমি বলে দিলাম, এটাকে আমি রাইবোজ বলতেছি। আচ্ছা, বোথ অফ দেম আর 5 কার্বন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তা আমার দরকার হচ্ছে, আমার দরকার এদের মধ্যে থেকে পার্থক্য, ডিঅক্সি রাইবোজ আগে বানানো দরকার। ডিঅক্সি, দেখো এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে আমি অক্সিজেনটাকে বাদ দিয়ে দিই, চলো 2 নাম্বার কার্বনে আমি অক্সিজেনকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে শুধু হাইড্রোজেন আছে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল, O5 এর জায়গায় O4 হয়ে গেল, O4। আমরা কাকে বাদ দিছি, অক্সিজেনকে বাদ দিছি। আর কোনো কিছু বাদ দেওয়া মানে ডি, ডাই মানে 2, ডি মানে বাদ দেওয়া, যেমন ফেসবুক আইডি বাদ দিয়ে বলি আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছি, এরকম আর কি। তো একটা পার্থক্য আমরা বলতে পারি, ডিঅক্সিরাইবোজের 2 নাম্বার কার্বনে 2 নং এ শুধু এইচ, আর এখানে 2 নং এ OH, এর একটা পার্থক্য হতে পারে। পার্থক্য করতে পারে, রাইবোজটা আমরা পাবো RNA তে, ডিঅক্সিরাইবোজটা পাবো আমরা ডিএনএ তে, ডিএনএ তৈরির উপাদান, ঠিক আছে? এখানে পার্থক্য হতে পারে, এর অক্সিজেন 5টা, এর অক্সিজেন 4টা হইতে পারে, ঠিক আছে? আর আর কি একটা পার্থক্য দিতে পারি আমরা, OS এর কথা বলে দিছি, বলে দিছি।
এখানে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে যেই রাইবোনিউক্লিওটাইড নামের বা নিউক্লিওটাইড নামের শর্করা তৈরিতে হেল্প করে, আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড নামের শর্করা তৈরিতে হেল্প করে, এরকম একটা কথা বলে দিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে পার্থক্য, 4টা পার্থক্য আমরা দিয়ে দিলাম। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সংজ্ঞা দাও। ডিএনএ রিকম্বিনেন্ট তৈরির ধাপ। রিকম্বিনেন্ট ডিএনএ কি? যখন কোন একটি জীবের ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কর্তন করে অন্য একটি জীবের ডিএনএর সাথে সংযুক্ত করে নতুন এক ধরনের ডিএনএ বা জীব তৈরির প্রচেষ্টা করা হয়, তখন সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এটা আমরা জানি সংজ্ঞা। ঠিক আছে, তো এই সংজ্ঞা দেওয়ার পরে আমাদের এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো দেখাইতে হবে। তো এই ধাপগুলোর মধ্যে আমরা তাহলে সংজ্ঞা তো আমি বলে দিলাম, সংজ্ঞাটা আমি আর লিখলাম না, এটা সুন্দর সুন্দর সংজ্ঞা বইয়ে লেখা আছে। ধাপের বেলায় আমরা বলবো, 1 নম্বর ধাপে আমরা বলবো যে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। ঠিক আছে, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। 2 নম্বর ধাপে আমরা বললাম যে বাহক নির্বাচন। 3 নম্বর ধাপে আমরা বললাম যে রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। রেস্ট্রিকশন এনজাইম তো নির্বাচন করতে হবে আগে, রেস্ট্রিকশন নির্বাচন। 4 নম্বর ধাপে আমরা বললাম যে ছেদন করা, দুটো ডিএনএকে ছেদন করা, ছেদন করার জন্য রেস্ট্রিকশন এনজাইম লাগবে। 5 নম্বরে বললাম যোগ করা, যোগ করার জন্য আমার লাইগেজ এনজাইম লাগবে। আমি মানে শর্টকাটে বলতেছি আর কি তোমাদেরকে। পরে তোমরা কি বলবা যে নতুন রিকম্বিনেন্ট ডিএনএটা, নতুন রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ, নতুন হোস্টের মধ্যে প্রবেশ, আর সবশেষে মূল্যায়ন। এ তো হয়ে গেল। আর যদি চিত্র চাই চিত্র দিয়ে দিবা, তাহলে ফুল মার্ক হয়ে যাবে। তো মোটামুটি আমরা এই কটা প্রশ্ন আমরা রিটেনের জন্য এই স্লাইডে ঠিক করেছি। চলো এবার আমরা কোথায় চলে যাই? প্রাণীবিজ্ঞানে চলে যাই। উদ্ভিদবিজ্ঞান আলহামদুলিল্লাহ আমাদের সমাপ্ত। এবার আমরা চলে যাব প্রাণীবিজ্ঞানে। খুবই মজার একটা মানে মজার একটা সাবজেক্ট প্রাণীবিজ্ঞান, আমার তো খুব ভালোই লাগতো প্রাণীবিজ্ঞান। সিলেন্টেরন কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? সিলেন্টেরন, সিলম থাকে না, সিলমের বদলে আবার দেহের ভিতরে গহ্বর আবার ঠিকই দেখা যায়, এজন্য এদেরকে সিলেন্টেরন দেওয়া হয়েছে। কারা? নিরারিয়া। এক্সাম্পল হিসেবে আমরা হাইড্রাকে ধরে নিব। হাইড্রার কিন্তু সিলেন্টেরন থাকে, সিলম তো নাই, আলটিমেটলি সিলেন্টেরন থাকে। ঘাসফড়িং এর লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রপে। ক্রপের 2টা কথা, সাময়িক সময়ের জন্য, সাময়িক সময় খাদ্য জমা রাখা, খাদ্য জমা এর একটা কাজ। আরেকটা কাজ কি? লালার সাথে খাদ্য মিশ্রিত করে, লালার সাথে খাদ্য মিশ্রিত করে পরিপাকের সূচনা, পরিপাক সূচনা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। গিজার আছে, গিজারে কাইটিনময় দাঁত থাকে, খাবারকে চূর্ণ বিচূর্ণ করে। হেপাটিক সিকার একটা গ্রন্থি হিসেবে কাজ করে। হেপাটিক নাম যেহেতু আছে তার মানে কিছুটা লিভারের মতো কাজ করে। আর গ্রাস নালী তো অন্ননালী, এইরকম কোনো ব্যাপার স্যাপারের মধ্যেই নেই, যান্ত্রিক পরিপাক করে খাবারটাকে গিলতে হেল্প করে, দেখছি আর কিছু না। তাহলে আমাদের এখানে মেন কথা হচ্ছে কি, পরিপাক তন্ত্র, ঘাসফড়িং এর যে পরিপাক তন্ত্র, এই পরিপাক তন্ত্রের প্রত্যেকটা পার্টকে আমাদের একটু ভালো করে পড়তে হবে। এটাই হচ্ছে এখানের মূল মানে কথার অংশ আর কি। পরিপাক তন্ত্রের পার্টটা আমরা ভালো করে পড়বো। ওকে, তো পরিপাকতন্ত্রের পাশাপাশি আমরা রক্ত সংবহন তন্ত্রটা পড়ে নিব, কারণ যেহেতু দুটাই গুরুত্বপূর্ণ। চিত্র সহ পড়বো। বইয়ের মধ্যে পেজ নাম্বার যদি আমরা 73-তে যাই, তাহলে পরিপাকতন্ত্র ডিটেলসে জেনে যাব। সরি, গাজী আজমল স্যারের বই, গাজী আজমল স্যারের লেটেস্ট বই। রুই মাছের ফুলকা কতটি থাকে? ভাইয়া রুই মাছের ফুলকা থাকে 4 জোড়া, 4 জোড়া, দুই দিকে 4 জোড়া। এবং একটা কথা মনে রাখবা, ফুলকাটা ব্রাঙ্কিওস্টেগাল নামের পর্দা দ্বারা লাগানো থাকে। ব্রাঙ্কিওস্টেগাল, ব্রাঙ্কিওস্টেগাল নামক ঝিল্লি বা পর্দা দ্বারা কানকোর সাথে ফুলকাটা লাগানো থাকে, দুই দিকে 4 জোড়া, দুই থেকে 2 জোড়া, মানে 4টা 4টা করে 4 জোড়া। নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে না? ভাইয়া হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ বা হৃৎপিণ্ডের জামা, হৃৎপিণ্ডের কাপড়। আর অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এগুলো হচ্ছে হৃৎপেশি, এগুলো হচ্ছে হৃৎপেশি, কার্ডিয়াক পেশি। আর এটা হচ্ছে অ্যাপিথেলিয়াম বা আবরণ। এই পেরিকার্ডিয়ামের 2টা অংশ থাকে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস
আর সেরাস। সেরাসের মধ্যে আবার আমরা দুটা পাই, প্যারাটাল আর ভিসারাল। ওকে, দুটোর মধ্যে প্যাচ লাগানো যাবে না। পেরিকার্ডিয়াম হচ্ছে জামা, আর এটা হচ্ছে দেহ, দুটো দুই জিনিস। আমার দেহের উপর যে জামাটা পরে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, তার মানে হার্টের যে জামা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। প্রজাপতি আকৃতির গ্রন্থি কোনটা ভাই? থাইরয়েড গ্রন্থি, গলার মধ্যে থাকে এরকম বাটারফ্লাই শেপের, এরকম, যদিও এরকম পুরোপুরি বাটারফ্লাই মতো না। আর একটা কথা মনে রাখবে, এটা সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আর থাইরয়েডের পিছনে আছে প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, অ্যাডরেনাল, কেন কিডনির উপরে, পিটুইটারি তো আমাদের হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত থাকে। তাহলে এদের লোকেশনটা ভাই একটু ভালো করে শিখে নিব সাথে সাথে, লোকেশন। আর একটা কথা বলে রাখি, এই হরমোন পার্ট থেকে ভাই প্রশ্ন পাবাই। তার মানে গ্ল্যান্ড, তার লোকেশন, তার পজিশন, তার অ্যাক্ট অ্যান্ড ফাংশন, মানে কাজ পাবাই, কোনো বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। বাদ দিলে মনে করো যে গেল, ঠিক আছে? এটা বাদ দেওয়া যাবে না। গ্ল্যান্ডের নাম জানতে হবে, গ্ল্যান্ডটা কোন জায়গায় আছে সেটা জানতে হবে, গ্ল্যান্ডের পজিশন, লোকেশন পজিশন একই, বাট গ্ল্যান্ডটা কোন জায়গায় কাজ করে, যে গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো আসে, হরমোনগুলো কোন জায়গায় কাজ করে এটাও জানতে হবে, ঠিক আছে? এবং ফাংশন জানতে হবে। আর এটা আমি বইয়ের, আমরা গাজী আজমল স্যারের বইয়ের 284 পৃষ্ঠায় আমরা পাবো ইনশাল্লাহ। এই 284 পেজের চার্ট আছে, এই চার্টটা 5 স্টার থাকবেই। সাইন্যাপটিক ক্লেফটের পরিসর কত, এটা আগের দিনও পড়াইছি। আচ্ছা, তোমাদের মনে মনে অনেকের একটা ধারণা আছে, তোমরা তো জানো যে সিনাপস মানে হচ্ছে দুটো নিউরনের সংযোগস্থল। তাহলে এই যদি আমার একজন হয়, এই যদি আমার ডেনড্রাইট হয়, মাঝখানে একটা ফাঁকা, এই ফাঁকার দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। অনেকে না এই ফাঁকাটাকে সিনাপস ভাবে, মানে মাঝখানে যে স্পেসটা, এটাকে সিনাপস ভাবে। না ভাই, এটা সিনাপস না, এটা সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক বা সিনাপটিক ক্লেফট, এটা সিনাপস না, এটা সিনাপসের একটা অংশ। এই পুরো জায়গাটা হচ্ছে সিনাপস, এই পুরো জায়গাটা হচ্ছে সিনাপস। অর্থাৎ একজনের প্রান্ত সাইন্যাপটিক ক্লেফট, ডেন্ড্রনের প্রান্ত, পুরোটা মিলে সিনাপস। এই কনফিউশনটা দূর করতে হবে। কোনটি ভেগাস স্নায়ুর শাখা নয়? ভাই এবার একটু আমাদের বইয়ের আগে যেতে হবে। আমরা যদি বইয়ের আগে যাই তাহলে আমরা কর্টিক্স স্নায়ুর একটা চার্ট পাবো। তো তোমরা একটু কাইন্ডলি এই কর্টিক্স স্নায়ুর চার্টটাও ভালো করে মুখস্থ করবা, তোমাদের যদি নাম্বার মিস করার না ইচ্ছা থাকে। তাহলে এটা তোমরা পেয়ে যাবা বইয়ের 264 পৃষ্ঠায়, পেজ নাম্বার 264 ইনশাল্লাহ, গাজী আজমল স্যারের বইয়ে। এখানে পুরো চার্টটা মুখস্থ করে ফেলবা, চার্ট। এটাকে আমি 5 স্টার দিয়ে দিলাম। আচ্ছা, গ্যাস ভেগাস স্নায়ুর শাখা নয় কোনটি? ভেগাস স্নায়ুর 4টি শাখা আছে, 4টি শাখা। এটা মনে রাখার টেকনিক আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এলপিজি কার, মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের তৈরি কার, মানে এল থেকে ল্যারিঞ্জিয়াল, ল্যারিঞ্জিয়াল। পি থেকে পালমোনারি, মানে ফুসফুসে যাবে এর ব্রাঞ্চ। জি থেকে গ্যাস্ট্রিক, মানে পাকস্থলী যাবে এর ব্রাঞ্চ। আর কার্ডিয়াক থেকে কার্ডিয়াকি, নামের মধ্যে মিলছে, কার দিয়ে ভুল হয় নাই, কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডে যাবে, গ্যাস্ট্রিক বানান যদিও ভুল, পালমোনারিতে যাবে, ল্যারিঞ্জিয়ালে যাবে। তাহলে রেনাল নাই, রেনাল নামের কোনো ব্রাঞ্চ নাই। শব্দের প্রতি সারাদান করে কোন টেক্সিস? ভাই টেক্সিস গুলো একটু পড়েন আপনারা, ঠিক আছে? আপনারা যারা আগের দিন ক্লাস করছেন, গতকালকে প্রাণীবিজ্ঞান ক্লাস করছেন, যারা আমার ক্লাস করছেন, বা যারা সঞ্চারিয়াপুর ক্লাস করছেন, বা যারা ভাইয়ার ক্লাস করছেন, ঠিক আছে, মাসুম ভাইয়ার ক্লাস করেছেন, তারা একটু কাইন্ডলি এই স্লাইডটা একটু ভালো করে দেখেন। স্লাইডের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু কি দেওয়া ছিল, টেক্সিস গুলো দেওয়া ছিল তোমাদের। গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে পেজ নাম্বার যদি তুমি 400-তে যাও, তাহলে তুমি ইয়ে পেয়ে যাবা, টেক্সিস গুলো তো পেয়ে যাবাই, পাশাপাশি আরো কিছু টেক্সিস আছে যেটা গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে পুরোপুরি আসে নাই, সেইগুলো আবার আমাদের স্লাইডে দেওয়া ছিল। শব্দের প্রতি সারা, শব্দ মানে ফোন, ফোন মানে সাউন্ড, ফোনোটেক্সিস। ফোনোটেক্সিস আলোর প্রতি, রিওটেক্সিস স্রোতের প্রতি, জিওটেক্সিস গ্র্যাভিটি বা অভিকর্ষজের প্রতি। প্রত্যেকটা ট্যাক্সিস পার্টটা অনেক ইম্পর্টেন্ট ভাই, 3 স্টার দিয়ে দিলাম, পড়ে ফেলবেন। হৃৎপিণ্ডের আবরণ, একই প্রশ্ন আবার আসছে ভাইয়া, পেরিকার্ডিয়াম। সার্বজনীন গ্রহিতা গ্রুপ কাকে বলা হয়? এই জায়গা থেকে প্রশ্ন আসতেছে কিন্তু ঘুরে ফিরেই।
মেডিকেল বলো, জাহাঙ্গীরনগর বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, প্রত্যেকবারই কিন্তু কোনো না কোনো জায়গায় কে কাকে রক্ত দিতে পারবে, রক্ত দেওয়ার নিয়ম কানুন এগুলা কিন্তু আসতেছেই। নর্মালি আমরা ওকে জানি হচ্ছে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার, আর এবি কে জানি ইউনিভার্সাল গ্র্যান্টার বা গ্রহীতা। কিন্তু সেখানে আবার প্লাস মাইনাস জিনিসটা যুক্ত হয়ে গেছে, তাই না? তাহলে এর জন্য আমাদের যাইতে হবে পেজ নাম্বার 380 গাজী আজমল স্যারের বইয়ে। সুন্দর একটা চার্ট দেওয়া আছে একদম লাস্টের দিকে আরএস ফ্যাক্টর সহ। এ বি পজিটিভ, এখানে পজিটিভটা অ্যাড হয়েছে, দেখো নেগেটিভ দিলে আবার ঝামেলা আছে, নেগেটিভ যে কাউটা নিতে পারবে না। নেগেটিভ যদি কোনো পজিটিভ কারো ব্লাড নিয়ে ফেলে তখন কি হবে জানো? তখন একটা কমপ্লিকেশন তৈরি হয়ে যাবে। নেগেটিভের বডিতে পজিটিভের জন্য একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, তার মানে তার বডিতে যদি আবার পজিটিভ ব্লাড ঢুকে তখন রিয়াকশন হবে। এই জিনিসটা পজিটিভের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, তার মানে এ বি পজিটিভ আলটিমেটলি সার্বজনীন গ্রহীতা, আর এ ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা। কারণ নেগেটিভ তো আলটিমেটলি এর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, আরএস অ্যান্টিজেন তো নাই, আরএস ফ্যাক্টরটা তো নাই নেগেটিভের মধ্যে, তাই না? আরএস নাই, তাহলে কোনো আরএস ফ্যাক্টর যেহেতু নাই, তার মানে নতুন একটা অ্যান্টিজেন যে অ্যান্টিবডি তৈরি করে দেওয়ারও পসিবিলিটি নাই, ঝামেলা শেষ। স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে পন্স, হার বা ছন্দ নিয়ন্ত্রণ করে হচ্ছে পন্স। এটা তো আমাদের বইয়ের ডাইরেক্ট জিনিস। মানবদের ক্ষুদ্রতম অস্থি নিচের কোনটি? স্টেপিস সব থেকে ছোট ছেলে, সব থেকে বড় ফিমার। হাইওয়েটটা গলায় আছে ইউ আকৃতির। হাইওয়েট গ্রন্থিনের শর্ট নোট আসছিল কিন্তু ইউনিভার্সিটিতে রিটেনে। মিলিয়াস ইনকাস এই দুটো কিন্তু কানের, এদেরকে কর্ণাস্থি বলে। মিলিয়াস ইনকাস স্টেপিস তিনটাই কর্ণাস্থি। ওকে, এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমাদের স্টেপিস। কোন কোনটিকে দুর্লভ ইমিউনোগ্লোবিলিন বলা হয়? দুর্লভ ইমিউনোগ্লোবিলিন মানে যার এক্সিস্টেন্স অনেক কম, যার প্রেজেন্স অনেক কম, দুর্লভ ইমিউনোগ্লোবিলিন। ওকে, তো এক্সিস্টেন্স কমের কথা বললে আমাদের কি করতে হবে? বইয়ের মধ্যে একটা চার্ট আছে, কোন অ্যান্টিবডি কি সেই চার্টটা আমাদের পড়তে হবে। আমরা জানি অ্যান্টিবডি কয়টা, আমাদের অ্যান্টিবডি আছে 5টা। ইমিউনোগ্লোবিলিন এম, মানে সহজে মনে রাখা গ্যামেট দিয়ে মনে রাখতাম, GAMED বা গেমড, GAMED। এবার ইমিউনোগ্লোবিলিন ই যেটা, এটা দুর্লভ, ই এর পার্সেন্টেজ মাত্র 0.1%, এবং সহজে পাওয়াও যায় না। এবং ইমিউনোগ্লোবিলিন ডি, এটার 1%-এর কম, 1%-এর কম হইলো সাইনটা। আচ্ছা, ইমিউনোগ্লোবিলিন এম যেটা, ইমিউনোগ্লোবিলিন এম এর পার্সেন্টেজ 5 থেকে 10%, ভালোই আছে। আর ইমিউনোগ্লোবিলিন এ, ইমিউনোগ্লোবিলিন এ থাকে 15%। সব থেকে বেশি কোনটা? ইমিউনোগ্লোবিলিন জি, IgG, এটা 75% থাকে। পাশাপাশি এখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে মাতৃগর্ভে থাকা অবস্থায় অমরাকে অতিক্রম করে বাচ্চা কোন ইমিউনোগ্লোবিলিনটা পায়? সেটা আনসার হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। প্রশ্ন আসতে পারে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় কোন ইমিউনোগ্লোবিলিনটা পায়? ইমিউনোগ্লোবিলিন এ। ঠিক আছে, তো এরকম এই দুটো প্রশ্ন কিন্তু খুবই কমন। মায়ের বুকের দুধের মাধ্যমে কোনটা পায়, গর্ভে থাকা অবস্থায় কোনটা পায়। আবার কোন ইমিউনোগ্লোবিলিনটা নেগেটিভ ভাবে কাজ করতে পারে? ইমিউনোগ্লোবিলিন ই, কারণ সে মাঝে মাঝে অ্যালার্জিক রেসপন্স করে নেতিবাচক এফেক্ট করে ফেলে বা নেগেটিভ এফেক্ট করে ফেলে, অ্যালার্জিক রেসপন্স তৈরি করে ফেলে, মানে শরীরে এনার্জি তৈরি করার ক্ষেত্রে হেল্প করে ফেলে। অ্যালার্জিক তৈরি না, ঠিক অ্যালার্জি রেসপন্স দেখানোর জন্য। আচ্ছা, কোনটি ওমাটিডিয়ামে প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে? ক্রিস্টালাইন কোন, এরকম একটা কোন আইসক্রিমের মতো কোনা আছে, ঠিক আছে, আর তার উপরে থাকে হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা কাজ করে হচ্ছে লেন্সের মতো, ঠিক আছে। এই লেন্স থেকে যে আলোটা ঢুকে, ধরো এই এ ঢুকলো, অনেক কিছুই ঢুকলো, ধরো CAT ঢুকলো, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঢুকলে এটাকে এক বিন্দুতে দিয়ে প্রতিসারিত করে র্যাবডোমের কাছে পৌঁছানোতে হেল্প করে হচ্ছে এই ক্রিস্টালাইন কোন, যাতে একবারে র্যাবডোমের কাছে পাঠানো যায়। এটা হচ্ছে র্যাবডোম। এই র্যাবডোমের কাছে যাতে একবারে পাঠানো যায়, এই জন্য এই ক্রিস্টালাইন কোন বা কোন আইসক্রিমের মতো ক্রিস্টালাইন কোন হেল্প করে। আর এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা তো লেন্সের মতো কাজ করতেছে। তাহলে কর্নিয়া আলোকে প্রবেশ করায়, ক্রিস্টালাইন কোন আলোকে প্রতিসরণ করে, র্যাবডোম আলোকে ধারণ করে প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, র্যাবডোম দ্বারা আলো গৃহীত হয়, আর কর্নিয়া দ্বারা আলো প্রেরণ হয়, ক্রিস্টালাইন কোন দ্বারা আলো প্রতিসারিত হয়। এই জিনিসগুলো কিন্তু প্যাচ লাগে, হ্যাঁ।
এগুলো কিন্তু আমাদের ভালো করে আলাদা আলাদা করে ফাংশন করে শিখতে হবে, এটা আমি তোমাদের দেখাচ্ছি, সমস্যা নেই একটু পরে। নিচের কোন স্নায়ুটি সংবেদী প্রকৃতির? অডিটরি, অডিটরি, ঠিক আছে। এগুলো তো তোমাদের অনেক সুন্দর সুন্দর ছন্দ দিয়ে তোমাদেরকে পড়ানো হয়েছে। 1 2 8 যেটা আছে, 1 2 8, 1 2 8, ঠিক আছে। অলফেকশন, অপটিক, আর হচ্ছে 8 নম্বরে আছে হচ্ছে আমাদের অডিটরি নার্ভ, বা এটাকে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভও বলা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে পিওর সেন্সরি, পিওর সেন্সরি, মানে এগুলো অল টাইম সেন্সরি হিসেবে কাজ করবে, এদের মধ্যে মোটরের কোনো নামগন্ধ নাই। যেমন ট্রাইজেমিনাল, সেও সেন্সরি, ফেসিয়াল সেও সেন্সরি, কিন্তু সে পিওর সেন্সরি না, মিক্সড। 1 2 8 এটা পিওর সেন্সর, পিওর সংবেদী। আর 3 4 6 11 12 এটা হচ্ছে পিওর মোটর, পিওর চেষ্টীয় বা পিওর মোটর। 3 4 6 11 12, ঠিক আছে। এই কথাগুলো আমরা মাথায় রাখবো একটু। আর বাকিগুলো মিক্সড, বাকি যেগুলো আছে মিক্সড। পাশাপাশি কোনগুলো কোনগুলো ব্রাঞ্চ আছে, যেমন আমরা ফেসিয়ালের ব্রাঞ্চ তো দেখে আসছি, FACIAL, ফেসিয়ালের ব্রাঞ্চের জন্য আমরা পড়তে বলছিলাম LPG কার। আমাদের ফেসিয়াল কেন ভুল বলছি, থুকু, এটা ভেগাসের। এরকম ভুল করলে তো রোগী মরে যাবে, ভেগাসের। আচ্ছা, ফেসিয়ালের ব্রাঞ্চ আছে, ফেসিয়ালের ব্রাঞ্চের জন্য আমরা এখানে পাইতেছিলাম, মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে PH, প্যালাটাইন আর হায়োম্যান্ডিবুলার। PH প্যালাটাইন বা প্যালাটাইন ব্রাঞ্চ, প্যালেটাইন, আর H থেকে হচ্ছে হায়োম্যান্ডিবুলার, হায়োম্যান্ডিবুলার। আর আরেকটা আছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল তো সব থেকে বড়। ট্রাইজেমিনালের ব্রাঞ্চ মনে রাখার টেকনিক হচ্ছে মম, মম, মম থেকে হচ্ছে ম্যাক্সিলারি, ওতে হচ্ছে অপথেলমিক, আর মেতে হচ্ছে ম্যান্ডিবুলার। এগুলো জাস্ট আমরা জেনে রাখলাম, কাজে দিবে। আচ্ছা, বাসেন স্ট্যান্ডার্ড পর এগুলো দেখে ফেলছি, এটা দেখে ফেলছি, এটা দেখে ফেলছি, কার্ডিয়াক চক্র। ওকে, তো এবার আমরা পানি বিজ্ঞানের কিছু রিটার্ন কোশ্চেনে আমরা চলে আসি। কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি, কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি এবং কোন ধাপে কি হচ্ছে সেটা। আচ্ছা, কার্ডিয়াক চক্রের ধাপ প্রথমে যদি আমি বলে দিই চারটি, চারটি কি কি? AD, AS, VD, VS, অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, এই সিস্টল ডায়াস্টল মিলে একটা চক্র। ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, একটা চক্র। আগে ডায়াস্টল হবে, পরে সিস্টল হবে। একটা জিনিসকে তো আগে তোমাকে ফুলতে দেওয়া লাগবে, তারপর না সে চুপসাবে, নাকি সে এমনি আছে এমনি আরো চুপসায় যাবে, ঠিক আছে। চুপসানো অবস্থা থেকে আগে ফুলাইতে হবে, তারপর আবার চুপসাবে। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল টাইম লাগে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়াল সিস্টল টাইম লাগে 0.1 সেকেন্ড, তাহলে এই হচ্ছে 0.8 সেকেন্ড, যেটাকে আমরা কার্ডিয়াক চক্র বলতেছি। আবার ভেন্ট্রিকল দিয়ে হিসাব করতে পারি। ভেন্ট্রিকুলার ডায়াস্টল আমরা পাচ্ছি 0.5 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার সিস্টল আমরা পাচ্ছি 0.3 সেকেন্ড। এখানে ঘুরে ফিরে আমরা কিন্তু 0.8 সেকেন্ডই পাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, সাধারণত সিস্টল হইতে সময় কম লাগে, সিস্টল হতে সময় কম লাগে, ডায়াস্টল হতে সময় বেশি লাগে। দেখছো বিষয়টা কেমন? তোমার কাছে একটা তো ধরো বোতল আছে, একটা বোতল আছে, এই বোতলটা হচ্ছে ধরো অয়েল বা তেলের বোতল, তেলের বোতলে তেল ভরা, ঠিক আছে। এখন তুমি সেই তেলের বোতল খালি করবা, খালি করার জন্য কি যথেষ্ট? তুমি বোতল কাত করে দাও, বোতল কাত করে দাও, সব মোটামুটি কি হয়ে যাবে, সব পড়ে যাবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি পড়ে যাবে, খুব ফাস্ট পড়ে যাবে, মানে খালি করে দেওয়া খুব সহজ, সিস্টল হইতে কম সময় লাগে। কিন্তু সেই তেল, এটার ভিতরে তুমি এখন আরো তেল ভরো, তুমি কি করো, আরো তেল ভরো, তেল ভরতে কিন্তু সময় বেশি লাগবে। অর্থাৎ তোমার কোনো জিনিস ভরতে বেশি সময় লাগে, যেমন ডায়াস্টল হতে কি লাগে, সময় আরো বেশি লাগে। এটা বেসিক কমন সেন্স, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ধাপের নাম দেখলাম, ধাপের সময়কালটাও আমরা দেখলাম। এখন কপাটিকা গুলোর অবস্থান, ভেরি গুড, নাইস কোশ্চেন। তো চলো আমরা তেলের ডিব্বাগুলোর একটু মুছে দিই, দাঁড়াও, তেলের ডিব্বাগুলোর মুছে দিই, এটা তো কমন সেন্স বোঝানোর জন্য বলছিলাম। এখন আমরা মেন জায়গায় চলে আসি।
ওকে, হার্ট। হৃৎপিণ্ড আঁকাইতে আঁকাইতে আমাদের মনে হয় অনেকের মুখস্থ হয়ে গেছে, তারপরেও আঁকাইতে হয় কারণ ইম্পর্টেন্ট জিনিস। এই হচ্ছে ইনফিরিয়র ভেনা কাবা, উপরে ধরে এটা সুপিরিয়র ভেনা কাবা। এখান থেকে এরকম দিয়ে একটু সুন্দর করে একটু কিউট করে আমরা এটাকে একটু বাঁকাই দিব, তাহলে একটু ভালো লাগবে দেখতে আর কি। তারপরে এই সাইড থেকে এটাকে আমরা বাঁকায়া এভাবে ভিতরে পর্যন্ত নিয়ে আসতে পারি। এই সাইড থেকে আমরা অ্যাট্রিয়া দেখাই দিলাম। আচ্ছা, এটাকে নীল কালি দিয়ে দেখাই তাহলে ভালো হবে। আমাকে একটু আঁকানোর জন্য সময় দাও। তোমাদের এখনো অনেকেই এটা আঁকানো নিয়ে তোমরা কনফিউশনে থাকো। যারা কনফিউশনে থাকো তারা দেখে নাও কেমন আঁকাইতে হবে। কপাটিকাগুলো এখানে এইভাবে দেখাই দাও দুটা। আর এখান থেকে এই হচ্ছে ভেন্ট্রিকল গেল। এরপরে আমরা এইদিকে দিব মহাধমনী। মহাধমনী দেওয়ার জন্য আমরা চলো লাল কালার ব্যবহার করি। তাহলে এটা গা ঘেঁষিয়ে ধরো মহাধমনীটা আসছে, উপর দিকে ব্রাঞ্চ গেছে। এই দিলাম। মহাধমনীর ব্রাঞ্চ এভাবে বের হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যাট্রিয়ামের ব্রাঞ্চটাও দিয়ে দিলাম। এই হচ্ছে অ্যাট্রিয়াম। এখানে আমরা কপাটিকাকে দেখানোর জন্য এভাবে একটু বাঁকাই দিলাম আর কি, কপাটিকাটা বোঝানোর জন্য। আচ্ছা, তো মোটামুটি জাস্ট এরিয়াটা বোঝানোর চেষ্টা করছি আমি, যে কোনটার মধ্যে কোন এরিয়া আছে। আচ্ছা, এখানে দুই দিকে আরো দুইটা পাইপ লাইন আছে, এইদিকে এই পাইপ লাইন গুলো দিয়ে দিই। এদিকে একটা, এদিকে একটা দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কাজ যদি আমি করি তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। একটু সময় দাও। আচ্ছা, তো এখানে আমরা এটাকে বলতেছি লেফট, লেফট না রাইট অ্যাট্রিয়াম। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ওকে, এন্ড কপাটিকা গুলা কোন কোন জায়গায়, ভালভ গুলা কোন কোন জায়গায়? আচ্ছা, ভালভটাকে আমরা কোন কালার ব্যবহার করতে পারি? গ্রিন ইউজ করি। দেখো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলারের মাঝখানে এখানে একটা ভালভ, যাতে করে ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার দিকে যায় কার্বন ডাইঅক্সাইড ব্লাড। তাহলে এখানে একটা ওয়ান ওয়ে ভালভ এদিকে দিয়ে দিলাম। ওকে, এবার এই কার্বন ডাইঅক্সাইড ব্লাডটাই আমাকে আবার লাংসের কাছে পৌঁছাইতে হবে। এভাবে লাংসের কাছে নিয়ে যেতে হবে। কি হওয়ার জন্য? পিউরিফাই হওয়ার জন্য লাংসের কাছে যাবে। লাংসের লাইনও দিয়ে দিলাম, লাংসের কাছে যাবে। তাহলে এইখানে তারা আরেকটা ভালভ ব্যবহার করতে হবে এদেরকে। এগুলোকে বলবো আমরা অর্ধচন্দ্রাকৃতির ভালভ বা পালমোনারি ভালভ বা সেমিলুনার ভালভ। এই যে এখানে একটা ভালভ থাকবে সেমিলুনার ভালভ এই জায়গাটায়। এটা কিন্তু ট্রাইকাস্পিড ছিল। ট্রাইকাস্প মানে তিনটা কাস্প, মানে তিনটা পাল্লা। এটা হচ্ছে ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড। তারপরে এখন যেটা আঁকাইলাম এটা হচ্ছে পালমোনারি ভালভ বা সেমিলুনার ভালভ বা অন্তঃচন্দ্রাকৃতির ভালভ। তাহলে এটা হচ্ছে পালমোনারি কপাটিকা গেল। এবার আমরা যদি ফিরত আসার রাস্তা নিয়ে চিন্তা করি, তাহলে এখানে আরেকটা কাস্পিডোলা লাগবে। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার, মানে বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকুলার মাঝখানে বাইকাস্পিড। মনে রাখবে, বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল, বাম বাইকাস্পিড, বাম বাইকাস্পিড। তাহলে বাই কাস্পিড, বাম বাইকাস্পিড। আর এখান থেকে যখন মহাধমনী হয়ে চলে যাবে তখন আরেকটা অর্ধচন্দ্রাকৃতির ভালভ পাবে বা সেমিলুনার ভালভ পাবে। এখানে আরেকটা সেমিলুনার ভালভ পাওয়া যাবে। এটাকে আমরা বলবো অ্যাওয়ার্টিক ভালভ। এটাকে আমরা কি বলবো? অ্যাওয়ার্টিক ভালভ বা সেমিলুনার, এটা একই কথা, অ্যাওয়ার্টার দিকে যায়। তাহলে অ্যাওয়ার্টিক ভালভ। এই হচ্ছে কমন কমন কপাটিকা গুলো। এগুলো হচ্ছে কমন কমন কপাটিকা, এগুলাকে জানতেই হবে। ওকে, আচ্ছা, আরো দুটা কপাটিকা আছে, থিবিসিয়ান কপাটিকা, ইউস্টিশিয়ান কপাটিকা। এগুলা চাইলে লিখতে পারো। থিবিসিয়ানটা হচ্ছে করোনারি সাইনাস আর ডান অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। ইউস্টিশিয়ানটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর ডান অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। এগুলো চাইলে তুমি এক্সট্রা জানতে পারো। মেইনলি হচ্ছে এই চারটা লাগে। ঠিক আছে, তাহলে আমি পুরো প্রসেসটা চলো তোমাদের জন্য বলে দিই। তোমরা অনেকেই এটা ডিমান্ড করো পুরো প্রসেসটা লাগে। তাহলে বলি, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করার পরে রাইট অ্যাট্রিয়াম ডায়াস্টল হতে থাকে। একটা পর্যায়ে রাইট অ্যাট্রিয়াম সিস্টল বা সংকোচন শুরু হয়, তখন রাইট অ্যাট্রিয়াম থেকে সকল রক্ত রাইট ভেন্ট্রিকুলে চলে যায়, ডান ভেন্ট্রিকুলে চলে যায়।
ডান ভেন্ট্রিকল পুরোপুরি ডায়াস্টল হয়ে গেলে সে সিস্টল করা শুরু করে এবং পালমোনারি কপাটিকা হয়ে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায় পরিষ্কার হতে। ফুসফুসে পরিষ্কার হয়ে পালমোনারি শিরার মাধ্যমে আবার লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। লেফট অ্যাট্রিয়াম পুরোপুরি প্রসারিত হলে সংকোচন হওয়া শুরু করে এবং বাইকাসপিড কপাটিকার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। লেফট ভেন্ট্রিকল ডায়াস্টল হতে থাকে, একটা পর্যায়ে লেফট ভেন্ট্রিকল সিস্টল হওয়া শুরু করে। তো লেফট ভেন্ট্রিকল থেকে সকল রক্ত অ্যাওয়ার্টিক কপাটিকা হয়ে মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়। আমি আরেকবার বলবো, ঊর্ধ্ব মহাশয় এবং নিম্ন মহাশয়ের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত সারা দেহ থেকে রক্ত সারা দেহ থেকে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। রাইট অ্যাট্রিয়াম যখন সিস্টল হয় তখন ট্রাইকাসপিড কপাটিকা হয়ে রক্ত রাইট ভেন্ট্রিকলে চলে যায়। রাইট ভেন্ট্রিকল পরিপূর্ণ হলে রাইট ভেন্ট্রিকল সিস্টল হওয়া শুরু করে এবং পালমোনারি কপাটিকা হয়ে পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায় অক্সিজেনের হতে। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আবার ফিরে আসে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম সংকুচিত হলে বাইকাসপিড কপাটিকা হয়ে রক্ত প্রবেশ করে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল এক পর্যায়ে সংকুচিত হয়, তখন অ্যাওয়ার্টিক কপাটিকা হয়ে মহাধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে চলে যায়। এই হচ্ছে পুরোটা। এটা আমাদের প্রশ্ন ছিল না, তাও তোমাদেরকে বলে দিলাম। তাহলে ট্রাইকাসপিড, বাইকাসপিড, পালমোনারি, অ্যাওয়ার্টিক। পাশাপাশি তুমি চাইলে থিবিসিয়ান আর ইউস্ট্রিশিয়ানটা অ্যাড করতে পারো। বইয়ের 162 পৃষ্ঠায় সবগুলো সুন্দর করে দিয়ে দিছে, পেজ নাম্বার 162 গাজী আজমল স্যারের বইয়ে। ঠিক আছে? আচ্ছা, সিসাময়েড অস্থি কি? কঙ্কাল তন্ত্রের কাজ লিখো। ভেরি গুড কোশ্চেন। সিসাময়েড অস্থি, আমাদের একটা সিসাময়েড অস্থি আছে, সেটা থাকে হচ্ছে আমাদের প্যাটেলা। আমাদের প্যাটেলা, প্যাটেলা কি? হাঁটুর যেটাকে আমরা বাটি বলি, হাঁটুর বাটি। ইট ইজ এ সিসাময়েড বোন। এটা কি হয়? এটা সংজ্ঞাটা আনসার হবে এরকম যে অস্থির উৎপত্তি টেন্ডন টেন্ডন থেকে হয়। বিষয়টা কি দেখো, বাচ্চাদের এই প্যাটেলাটা থাকে না, বাচ্চাদের হাঁটুর বাটিটা থাকে না, বুঝছো? তারা যখন হামাগুড়ি দিয়ে হাঁটে, তারা যখন হামাগুড়ি দিয়ে হাঁটে তখন পায়ের ওই টেন্ডনের একটা ঘর্ষণ লাগে। এই ঠেলায় ঘর্ষণে তখন টেন্ডন থেকে এক ধরনের ফ্লুইড তৈরি হয়। ওই ফ্লুইডটা জমতে জমতে, তরলটা জমতে জমতে শক্ত হয়ে এখানে প্যাটেলা নামক এই বাটিটা তৈরি করে ফেলে। এই জন্য এটাকে সিসাময়েড অস্থি বলতেছে। ওকে, আচ্ছা। এরপরে আছে কঙ্কাল তন্ত্রের কাজ। এটা আমি আর কি বলবো বলো, এটা তো তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো ভাইয়ারা। কঙ্কাল তন্ত্রের কাজ এটা আমি তোমাদেরকে বলে দেই। গাজী আজমল স্যারের পেজ নাম্বার 222, 222 গেলে একদম ক্লিয়ারলি পেয়ে যাবা। পয়েন্ট করে দিয়ে দিছে, আরবিসি তৈরি, আরবিসি তৈরি মানে লোহিত রক্তকণিকা তৈরি করে অস্থির মজ্জা থেকে। তারপর হচ্ছে তারপরে হচ্ছে দেহকে প্রোটেকশন দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে, ভিতরে সফট অর্গানগুলোকে রক্ষা করে। তারপরে কাঠামো তৈরি করে, তারপরে ভার বহন করে। এগুলো তো আমরা বাচ্চা কাল থেকে পড়ে আসতেছি। তারপর হচ্ছে সংযোগ সৃষ্টি করে। একেবারে কিওয়ার্ড লিখে দিলেও পারবা, বাট একটু বর্ণনা করে দিও 1 লাইন করে। তারপরে ধরো আর কি করে, তারপরে এই তো মোটামুটি এগুলাই। চলনে হেল্প করে, এগুলাই লিখে দিবা কাজ হিসাবে, কঙ্কালতন্ত্রের কাজ। রক্ত কাকে বলে? রক্তরসের কাজ লিখো। রক্ত কি? বাচ্চাকাল থেকে পড়ে আসতেছে, রক্ত হচ্ছে তরল যোজক কলা। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এটাও লিখে দাও। এটা লিখে দিলে তোমার নাম্বার কেউই কাটবে না, কারো রাইট নেই তোমার নাম্বার কাটার। হ্যাঁ, তো আমি একটু এখানে অ্যাড করব, শেষ সময় আসলে অ্যাড করাটা ঠিক না, তোমরা তো জানোই, তবু আমি একটু বলি। আসলে তোমরা এটাকে তরল যোজক কলাই লিখে দিবা, কলা। ইংলিশে এটাকে বলা হয় ফ্লুইড ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। টিস্যু, টিস্যু কাকে বলে? টিস্যু তখনই বলে ক্লাস্টার অফ সেল, ক্লাস্টার অফ সেলস, অনেকগুলা কোষের সমন্বয়ে যদি একই কাজ করে তখন সেটাকে আমরা টিস্যু বলি। রক্তের মধ্যে আবার টিস্যু কই? রক্তের মধ্যে আবার কোষ কই? এই যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, প্রত্যেকটা তো আলাদা আলাদা কাজ আছে। রোহিত রক্তকণিকা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা আর অ্যান্টিজেন তৈরি করা মেন কাজ। ডাব্লিউবিসি প্রতিরক্ষা মেন কাজ।
অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে মেন কাজ, এগুলো সবগুলো ক্লাস্টার হয়ে থাকে এক জায়গায় এবং তাকে প্লাজমা তল হিসেবে হেল্প করে। রক্তরসটা এখানে কি করে, তল হিসেবে হেল্প করে, ঠিক আছে, এরকম ফ্লুইড বলছি। তো রক্তরসের কাজ, দেখো ভাই রক্তরস হচ্ছে সব থেকে দয়াল মানুষ। যখন দেহের খাবারগুলা, পরিপাকৃত খাবারগুলা যখন দেহের মধ্যে ছড়িয়ে যাওয়া দরকার পড়ে রক্তরস, তখন রক্ত ওই খাবারগুলা কি করে, ধরো আমি একটু তোমাকে একটু সহজভাবে বলি, এই হচ্ছে আমার পাকস্থলী, এই হচ্ছে ক্ষুদ্রান্ত, এই হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম, এরপর অনেক পেঁচাবে 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 পেঁচাবে, পরে এখান থেকে ধরো ইলিয়াম হইলো, ঠিক আছে। তো ডিউডেনামে খাবারটা পুরোপুরি পরিপাকৃত হয়, মানে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো কনভার্ট হয়। এটা আবার এই ক্ষুদ্রান্ত থেকেই কোথায় চলে যায়, ব্লাডে চলে যায়, রক্তে চলে যায়, খাবারগুলা রক্তের সারাংশগুলা ব্লাডে চলে যায়। এসে এখন গ্লুকোজ ব্লাডকে বলে, প্রথমে আরবিসি কে বলে যে আরবিসি ভাইয়া তুমি তো অনেক দয়ালু, তুমি অনেক ভালো মানুষ, তুমি অক্সিজেন পরিবহন করো, তুমি একটু আমাকে একটু নাও, আমাকে নিয়ে একটু দেহের বিভিন্ন কোষের মধ্যে পৌঁছায় দাও, যাতে করে আমি যেতে পারি, ঠিক আছে। রক্তের কণিকা মানে লোহিত রক্ত কণিকাকে খাবার বলে, কারণ তাকে তো সবগুলো কোষের মধ্যে চলে যেতে হবে। আমরা খাবার খাই কেন, আমরা খাবার খাই কিন্তু পেট ভরার জন্য না, পুষ্টির জন্য, শক্তির জন্য, হ্যাঁ। আচ্ছা, আমি শেষ করে দিব, শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো তখন লোহিত রক্ত কণিকা কি বলে জানো, লোহিত রক্ত কণিকা বলে আর ইউ ম্যাড, তোমার কি কাজ নাই খায় দেয়, তুমি দেখতেছো না যে আমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে করতে আমার অবস্থা শেষ হয়ে যাচ্ছে, আমার পক্ষে সম্ভব না। লোহিত রক্ত কণিকা এরকম বলে দেয়, ঠিক আছে। তো তারপরে কি হয়, তারপরে তো খাবারগুলা মন খারাপ করার পরে ইয়ে করে, এই শ্বেত রক্ত কণিকার কাছে যায়, শ্বেত রক্ত কণিকার কাছে এসে বলে যে ভাই আমাকে তো একটু কোষে কোষে পৌঁছায় দিতে হবে, আমাকে একটু কোষে কোষে নিয়ে যান। তো শ্বেত রক্ত কণিকা বলে তোমার কি মাথা নষ্ট, তুমি কি দেখতেছো না যে তোমার দেহের মধ্যে আগুন লেগে গেছে, শত্রুর আক্রমণ হয়েছে, মারামারি করে আমি পারতেছি না, আমার এমনি জনসংখ্যা কম, তুমি আবার আমারে বলো খাবার নিয়ে যেতে, এত সময় নেই খাওয়া দাওয়ার, তুমি অন্য কাউকে দেখো। এই বলে শ্বেত রক্ত কণিকা পার হয়ে গেল। এখন খাবার কি করবে, খাবার যাবে অনুচক্রিকার কাছে, অনুচক্রিকার কাছে যা বলবে যে আম, আমার খাবারগুলো তো পৌঁছাইতে হবে কোষের কাছে, কোষে তো এটিপি তৈরি হচ্ছে না, এই গ্লুকোজটাকে অন্তত পক্ষে কোষে দিয়ে আসেন অনুচক্রিকা ভাই। অনুচক্রিকা তখন বলবে যে আমি তো এইরকম একটা পিচ্ছি, সকল কণিকা থেকে আমি সব থেকে ছোট, তুমি আমাকে বলো খাবার নিয়ে যাইতে, এমনিতে আমি খন্ড খন্ড হয়ে শেষ, পিচ্ছি একটা মানুষ, তুমি আমাকে আবার বলো খাবারের লোড নিতে, তোমার কি মনে মায়া দয়া নাই, এসব বলে বলে যে আমার পক্ষে এসব করা সম্ভব না, যদি কোনো জায়গায় কাইটা মাইটা যায় তখন আমরা ডাক দিও, এখানে এসে রক্ত জমাট বাঁধাই দিব না, তবে খাবার টাবার নেওয়া আমার পক্ষে সম্ভব না। কি বিপদ। শেষমেশ রক্তরসের কাছে যায়, যায় বলে রক্তরস ভাই আপনার কোনো কণিকা আমাকে নিতে চায় নাই, আপনি তো দয়ালু, আপনি রক্তের 55% জায়গা দখল করে রাখছেন, সবাই বলে আপনার মন অনেক বড়, কণিকারা তো 45%, আপনি তার থেকে বেশি, এবং আপনার গতি অনেক বেশি, আপনার কারণে রক্ত তরল হয়েছে, আপনার মধ্যে অনেক রকমের খনিজ লবণও আছে যেগুলো মানুষের দরকার, অন্যদের কাছে তো খনিজ লবণ অতটা বেশি নাই, আপনার কাছে আছে, আপনি একটু নিয়ে যান না খাবারগুলা। রক্তরস বলে আরে বাবা এটা কোনো বিষয়, এটা তো খুব সহজ কাজ, দাও 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 দাও, কত খাবার আছে দাও, আমি নিয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ড আছে লসিকা, ওকে একটু দিয়ে দিব না, ও নিয়ে যাবে আমার সাথে সাথে, যেসব জায়গায় যে আমি যেতে পারবো না সব জায়গায় আমার লসিকা আছে, লসিকা নিয়ে যাবে। এই বলে ধুমধারাক্কা সবগুলা খাবারকে নিয়ে রক্ত কি দিল, দে ছুট, রক্তরস খাবার পরিবহন করলো, কত ভালো মানুষ দেখছো। আচ্ছা, খাবার পরিবহন করতে করতে খাবারটা কোষে ধরো দিয়ে আসলো, কোষে যখন খাবারটা দিয়ে আসলো, দিয়ে আসার পরে রক্তরসকে আবার কোষ ডাকতেছে ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান, মানে বিষয়টা কেমন, ফুড পান্ডা থেকে খাবার অর্ডার দিলা, খাবার অর্ডার দেওয়ার পরে ফুড পান্ডা তোমার খাবার নিয়ে আসলো, ডেলিভারি ম্যান তুমি করলা কি, তোমার বাসায় যে ময়লা আছে ময়লার ব্যাগটা ধরাই দিলা, ধরাই দিয়ে বললা ভাই একটু যাওয়ার সময় এই ময়লাটা একটু ডাস্টবিনে ফালাই দিয়ে আসেন, কি তোমরা কি এগুলো করো, এগুলো করো না, কিন্তু এগুলো ঠিক না, ঠিক আছে। কিন্তু আমাদের কোষ এই কাজ করে, কোষ করে কি, রক্তরসে বলে ভাই একটু দাঁড়ান, আপনি তো খাবার নিয়ে আসছেন, আমি খাবার খাবো কেমনে, আমার ঘরই তো ল্যাট্রিন মানে টয়লেট বা পায়খানা ঘর হয়ে গেছে, আমার ময়লাগুলো একটু নিয়ে যান, নিয়া এই ময়লাগুলো একটু
মানে ঘামের মাধ্যমে বের করে দিয়েন, অথবা আপনি একটু কিডনির কাছে নিয়ে যান। এই বইলে করে কি ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নাইট্রোজেন গঠিত যত বর্জ্য পদার্থ আছে রক্তরসে দিয়ে দেয়। রক্তরস বলে ওকে ফাইন, কোনো সমস্যা নাই, খাবার তো নিয়ে আসছি, এখন তো আমার বক্স ফাঁকা, এখন তো আমার নেওয়া যাওয়ার ক্যাপাসিটি আছে, তাহলে যাওয়ার পথে একটু আমি কিডনি থেকে ঘুরে যাবো, দেখে আসবো কিডনির কি অবস্থা, কিডনির একটু খাবার টাবার দিয়ে আসবো। এত কষ্ট করে লোকটা, এত ময়লা পরিষ্কার করে, ওরেও তো খাবার দেওয়া লাগবে, তো আমি তো ওর কাছে খাবার দেওয়ার জন্য যাবোই, তো ওই সময় আমি ময়লারে আমি কিডনির কাছে দিয়ে আসবো, দেন দেন দেন, যা যা ময়লা আছে দিয়ে দেন। মানে দেহ থেকে বর্জ্য পদার্থ মানে দিয়ে দিয়ে পোষায় দেয়। এখন কিডনি কি করে, ময়লা নেয়, ময়লা নিয়ে বলে যে ভাই আপনি এত ভালো মানুষ, খাবারও দিয়ে আসেন, ময়লাও নিয়ে আসেন। আচ্ছা শুনেন ভাই, আমার কাছে একটা হরমোন তৈরি হয়েছে, ঠিক আছে, এই হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। এই হরমোনটা না থাকলে আপনি তো তৈরি হবেন না। আপনার যেই মানে ওই খুবই নামডাকলা ইরাইথ্রোসাইট আছে, কাজ করতে চায় না, ঠিক আছে, খালি খালি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে করতে মনে হয় তার দিন সব শেষ হয়ে গেল, ঠিক আছে। তো সে আপনার ইরাইথ্রোসাইট যে আছে, সেই ইরাইথ্রোসাইট তো আলটিমেটলি সে হচ্ছে মানে খুব মহান ভিআইপি মানুষ, তো তার জন্য লাগবে ইরাইথ্রোপোয়েটিন হরমোন। এই হরমোনটা তৈরি করা তো আমার কাজ, আমি কিডনি, ইরাইথ্রোপোয়েটিন হরমোন তো আমিই তৈরি করি। এখন আপনি একটু দয়া করে এই হরমোনটাকে একটু একটু ইয়ে করতে পারবেন, মানে নিয়ে যেতে পারবেন ইয়েতে, মানে অস্থিমজ্জার কাছে নিয়ে যেতে পারবেন? কারণ রক্ত আপনার তো যে কণিকাগুলা আছে এরা তো খুবই মহান হৃদয়ের মানুষ, তারা তো এগুলোকে নিবে না। তো রক্তরস বললো ওকে ফাইন, ঠিক আছে, আপনি হরমোন তৈরি করছেন, এটাকে তো এটাকে তো আমাকে নিয়ে যাওয়াই লাগবে, আমারই কাজ, তো দেন হরমোনটাকে দিয়ে দেন। অলরেডি তো আমি পিটুইটারি থেকে হরমোন নিয়ে এই পর্যন্ত আসছি, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা অ্যাড্রেনাল হরমোন তো নিয়ে আসছি আপনার কাছে। আমার কাছে এখানে যৌন হরমোন আছে, এগুলো নিয়েও আমাকে, গোনাডোট্রপিক হরমোন নিয়েও আমাকে টেস্টোস্টেরনের কাছে যাইতে হবে, মানে টেস্টিসের কাছে যাইতে হবে, ঠিক আছে, বা ওভারির কাছে যাইতে হবে, ঠিক আছে। এই যে অগ্নাশয় দেখেন, রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে গেল অনেক, অগ্নাশয় আমার ইনসুলিন দিয়ে দিল, এই ইনসুলিন নিয়ে তো আমি ঘুরতেছি, দেন আপনিও দিয়ে দেন, কোনো সমস্যা নেই, এগুলো তো আমার কাজ। তো রক্ত কি করলো, রক্ত ওই হরমোন গুলাকেও নিয়ে চলে গেলো, কারণ হরমোন তো মানে অসহায় মানুষ, তার তো কোনো প্রবাহ পথ নাই, তার তো কোনো নালী নাই, তাহলে হরমোন পরিবহন করাও রক্তরসের কাজ। এখন মনে করো যে হরমোন নিতেছে, এখন এনজাইমের জন্য তো নালী আছে, এনজাইমরা ভাবতেছে কি এই রক্তরস তো অনেক কষ্ট করে, তো এদের একটু কষ্ট করাই, আমি ওর মধ্যে ঢুকে যাই, তখন বলে কি রক্তরস ভাই একটু দাঁড়ান, আমার এনজাইমটা একটু নিয়ে যান। তখন রক্তরস বলে কেন ভাই, এনজাইম নেওয়ার জন্য তো আপনার, এনজাইম নেওয়ার জন্য তো আপনার নালী আছে, আমার কেন আপনি ডাকতেছেন? বলে ভাই নালীর মধ্যে অনেক জ্যাম লেগে গেছে, বুঝছেন, ট্রাফিক জ্যাম অনেক বেশি, ঠিক আছে, ট্রাফিক জ্যাম অনেক বেড়ে গেছে, আপনি একটু এইগুলো আপনার রক্ত দিয়ে একটু নিয়ে যান। যে কথা সেই কাজ, নিয়ে গেল, খনিজ লবণ তার মধ্যে আছে। মানে রক্তরস হচ্ছে মহান দয়ালু, সে সবকিছুই করে, তার যা আছে সে সবকিছুই পরিবহন করে। তাহলে এই হচ্ছে রক্তরসের কথাবার্তা, এই হচ্ছে রক্তরসের বা গল্প, বুঝছো। তো রক্তরস সবকিছুই করে, আমার পিচি বোনটাও চলে আসছে, ও যখন ক্লাস নেয় তখন পিছন পিছন থাকে আমার। তো এই ছিল আজকে আমার মানে সলভ ক্লাসের কথাবার্তা। তো সলভ ক্লাসের পাশাপাশি তোমাদেরকে অনেক মানে অনেক কিছু তোমাদেরকে পড়ানোও হয়েছে, যদিও এটা আসলে স্বভাবত মানে না করলেও চলে, তারপর বলে দিলাম আর কি, টপিক তো কম ছিল, এই আর কি। তো তোমাদের জন্য আমার মন থেকে দোয়া থাকলো, রোজা রমজানের মাস, তোমরাও আমার জন্য দোয়া কইরো, উদ্বাসের জন্য দোয়া কইরো। এখানে অমিত ভাই আছেন, অমিত ভাই আছেন, তো অমিত ভাইয়ের জন্য দোয়া দোয়া কইরো, ঠিক আছে। আমরাও তোমাদের জন্য দোয়া করি, তোমাদের ভালো হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো অমিত ভাই শেষ করবো নাকি? হ্যাঁ ভাইয়া, শেষ করে তো দিতে হবে। আচ্ছা, তো তুমি টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও, টাটা টাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ সুব্র ভাইয়াকে এত সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। চেষ্টা করি মূলত আমাদের বিউ ক্লাস যে প্রোগ্রামটা ছিল সেটা আজকে থেকে শেষ হচ্ছে। হ্যাঁ, ক্লাস যেগুলো ছিল আজকে থেকে শেষ হচ্ছে, আমাদের কিছু এক্সাম আছে, যেগুলো শেষ হলো কয়েকদিন পরে। ঠিক আছে, তোমাদের সবাইকে কোনো একটা শুরু করো, যেহেতু সামনে কয়েকদিন পরে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা বলবো। আর যেহেতু একটা প্যান্ডেমিক চলতেছে, আমরা কেউ বাইরে না গিয়ে ঈদের আনন্দ বাইরে করতে না গিয়ে যেন সমস্যার সম্মুখীন হবো, সেজন্য সবাই ঘরে থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।